বিয়ে মহান আল্লাহ তাআলা প্রদত্ত বিশেষ এক নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্বপূর্ণ সুন্নত, ঈমানের পূর্ণতার সহায়ক, চারিত্রিক আত্মরক্ষার অনন্য হাতিয়ার। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিয়ে। মাগরিবের নামাজের পর সরকার বাড়িতে বরের জন্য কাপড় দিয়ে গিয়েছেন নীরব ও তরির নানা এবং মামা। সরকার বাড়িতে এখনও কোনো আত্মীয় স্বজনের দেখা পাওয়া যায়নি, কিন্তু পাড়া প্রতিবেশীর আনাগোনা বাড়ি জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। নাফেরের নানা বাড়ি নৌকা দিয়ে যেতে হয়। এই সময় কোনো নৌকা পাওয়া যাবে না বলে কেউ আসতে পারেনি, তবে আগামীকাল সবাই আসবে বলে জানিয়েছেন নাফেরের নানা শহীদুল মণ্ডল। এ নিয়ে সবার একটু মন খারাপ হয়েছে, কিন্তু নাফেরের মামা বাবু মণ্ডল বলেছেন মন খারাপ না করতে। এখন তো কেবলমাত্র বিয়ে পড়িয়ে রাখা হবে, বউ ঘরে তোলার আগে সবাই 2 দিন আগে চলে আসবে বলে জানিয়েছেন। নীরবদের সাথে তরির বিয়ের কাপড় চোপড় নিয়ে সাজাতে চলে গেছে বরের বোনেরা। মিলি তো ভীষণ খুশি হয়েছে নাফেরের বিয়ের কথা শুনে। দুপুরের দিকে বাড়ি ফিরে নাফেরের বিয়ের কথা শুনে বুক ধক করে উঠেছিল মিলির। তারপর কনের নাম শুনে খুশিতে দাদি ও রিমি সিমির সাথে কোমর দুলিয়ে এসেছিল সে। মেয়েদের কাণ্ডে হাসতে হাসতে লুটোপুটি অবস্থা হয়েছিল সবার। ছোট্ট হৃদিও বাদ যায়নি এই আনন্দ থেকে। যখন থেকে শুনেছে তরি অনির সাথে নাফের মামার বিয়ে, তখন থেকেই তলি মামি যাব যাব করে ব্যস্ত হয়ে গেছে বাচ্চাটা। গ্রামের বিয়ে মানে নানা রকমের আয়োজন। প্রাচীন কাল থেকে শুরু করে এই গীত বাজনা যেন গ্রামের মানুষজন তাদের মনে ধরে রেখেছেন এখনও। যুগের পর যুগ এই গীত ও বিয়ের বিভিন্ন নিয়মকানুন পালনে অভ্যস্ত হয়ে গেছেন সবাই। কোনোরকম একঘেয়ামি নেই এই কাজে। প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের আনাগোনায় ভর্তি হয়ে গেছে ইমরান হোসেনের বাড়ির উঠানো আঙ্গিনা। রেহেনা বেগমের একটা সবুজ রঙের শাড়ি পরনে তরির। টিউবওয়েলের পাশে বড় পিঁড়ির ওপর বসে আছে সে, সামনে রাখা কাঁচা হলুদ বাটা। আঙ্গিনার মধ্যে এখন মহিলাদের দল। কেউ বা সম্পর্কে মামি চাচি, কেউ বা ভাবি, আবার কেউ বা বোন। ভাবির দলেরা তরিকে এটা সেটা বলে লজ্জা দিচ্ছে। বেচারি তরি ভাবিদের এমন বেফর্স কথাবার্তায় লজ্জায় টইটুম্বর। এর মধ্যে সেখানে উপস্থিত হন আসমা বেগম। নাতনির মুখ বদনে তিনি প্রথম হলুদ মাখবেন। আগেরকার বয়স্ক মহিলারা এইসব নিয়ম কঠোরভাবে পালন করেন। অল্প স্বল্প নিয়ম ও গীত বাজনায় তরির হলুদ পানি দিয়ে গোসল শেষ হয়ে যায়। হেমন্তর রাতে টিউবওয়েলের ঠান্ডা পানি শরীরে পড়তেই ঝাঁকি দিয়ে ওঠে তরি। এমন করায় তরির খালাতো ভাইয়ের বউ দুষ্টমি করে বলল, কি তরি রানী, এই অল্প ঠান্ডা পানিতে এই অবস্থা? শীত তো সামনে, তখন কি করবা? তখন তোমার আগলানোর জন্য ভাবিরা থাকবে না? বলেই চোখ টিপ দেয় ভাবি। ভাবির মুখে এমন কথা শুনে লজ্জায় কান গরম হয়ে যায় তরির। মুখ ফুটে ধুর উচ্চারণ করতেই সবাই হা হা হিহি করে হেসে হাসিতে ফেটে পড়ে। হঠাৎ সেখানে তরির আরেকটা ভাবি লাল গামছা এগিয়ে দেয় তরির মাথা মুছে দেওয়ার জন্য। তরির খালাতো ভাবি আবারও বলল, ভাবি, এখন তো আমাদের থেকে মাথা মুছে নিচ্ছ, কয়দিন পর মুছতে চাইলো আর ফিরেও তাকাবে না। বরের হাত পা মোছা তখন হবে সেরা সেরা। বলেই আবারও হাসিতে মেতে ওঠে সবাই। বিভিন্ন হাসি ঠাট্টার মধ্যে বিষণ্ণ মনে ঘরে বসে আছেন ইমরান রেহেনা দম্পতি। স্বামীর বুকে মাথা রেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছেন তরির মা। ইমরান হোসেনকে বলছেন, আমাদের তরিটা কত বড় হয়ে গেল, এখন চাইলেও আর কাছে রাখতে পারবো না। মেয়েদের জীবন এমন কেন বলো তো তরির বাবা? কেমন করে থাকবো আমরা আমাদের মেয়েকে ছেড়ে? ইমরান হোসেন স্ত্রীকে সান্ত্বনা দিতে মাথায় হাত বুলিয়ে বললেন, বিয়ে তো ফরজ কাজ, রেখে না, একদিন সব মেয়েকেই যেতে হবে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি। আর তরিকে তো এখন উঠিয়ে নেবে না ওরা। এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আমাদের মেয়েটা ভালো থাকে, সুখে থাকে। তরির রুমে দরজা বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে বিয়ের শাড়ি পরিয়ে দিচ্ছে নীলা ও মিলি। ছোটদের কিছুক্ষণের জন্য বাহিরে রাখা হয়েছে। তরির শাড়ি পরা শেষ হলে স্বর্ণের গহনা পরিয়ে আবারও দরজা খুলে দেয়। নীলা নিজের ছোট্ট ব্যাগ থেকে সাজসজ্জার সামগ্রী বের করে বউ সাজাতে থাকে তরিকে। সাদা সাদা কুমকুমের ফোঁটা তরির কপাল জুড়ে বিরাজ করছে। সাদা কুমকুমের মাঝে কপালে লাল রঙের টিপ।
চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে লাল লিপস্টিক, নাকে পরানো হয়েছে ময়না বিবির স্বর্ণের নাকফুল। চুল বাঁধতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। নীলা তরি চুলের অনেক প্রশংসাও করেছে। সেই সাথে হাসতে হাসতে বলেছে এবার ভাইয়ের তেল কিনতে কিনতে পকেট ফাঁকা হয়ে যাবে। সেটা নিয়েও ঘরের মধ্যে হাসি ঠাট্টা চলেছে কিছুক্ষণ। তরি চুপচাপ শুধু শুনছিল, কিন্তু মনের মধ্যে এক ধরনের ভয় ও আলাদা অনুভূতি কাজ করছিল ওর। নাফরের সাথে আজ বিয়ে ভাবতেই শরীর জুড়ে শিরশিরে অনুভূতি শিহরণ বয়ে যাচ্ছে তরির। বাহিরে ছোটদের সাথে মরিচ ফটকা ফুটাচ্ছে তুরাগ। আজ তার খুশির শেষ নেই। তরি আপুর বিয়ে বাড়ির কাছে ভাবতেই মনটা খুশিতে ভরে যাচ্ছে তার। যখন তখন বোনকে সামনে দেখতে পাবে, আহা, এর থেকে আনন্দ একজন ভাই হিসেবে আর হতেই পারে না। বর এসেছে শোনা যাচ্ছে বাইরে থেকে। ঘর থেকে এই কথা শুনে তরির শরীরে কম্পন সৃষ্টি হয়েছে। ইমরান হোসেনের ঘরে বসানো হয়েছে বরযাত্রীকে। তরির নানা, মামা ও মৌলবি এসেছেন, সাথে আছে নাফেরের গুরুজন। বিয়ে পড়ানো হবে এবার। নীরব ও নিবিড়ের সাথে ঘরে প্রবেশ করেন তরির বাবা। মৌলবি সাহেব তরিকে কবুল বলতে বললে তরি নিচু স্বরে ধীরে ধীরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। তারপর তরি কাঁপা কাঁপা হাতে কাবিননামায় সই করে দেয়। অবশেষে ৮০,১০১ টাকা দেনমোহর নগদ পরিশোধ করিয়া তরি ও নাফেরের বিয়ে সুষ্ঠুভাবে হয়ে যায়। কবুল বলার সময় বাবাকে জড়িয়ে ডুকরে কেঁদে উঠেছিল তরি। সবার অশ্রু জলে ভেসেছিল দুই আঁখি। আজ তরিকে সরকার বাড়িতে নিয়ে যাওয়া হবে। আগামীকাল আবারও চলে আসবে এই কথা বলে দিয়েছে আসমা বেগম ও ময়না বিবি। তাদের কথার জেরে তরিকে নিয়ে ভ্যানে করে যেতে হচ্ছে সরকার বাড়ি। বিদায়ের সময় হেসকে তুলে অনেক কান্না করেছিল তরি। তরির বাবা মা সবাই অনেক কান্না করছিল। তরির ফুপার সাথে ফোনে কথা হয়েছে। তিনি অনেক দোয়া দিয়েছেন নবদম্পতিকে। সরকার বাড়ির সামনে ভ্যান থেকে নেমে হেঁটে এসে সদর দরজার সামনে দাঁড়ায় নবদম্পতি। সাবিনা বেগম, রেখা ও মরিয়ম জাহান হাতে করে মিষ্টি ট্রে সামনে রাখেন। সাবিনা ও রেখা বেগম একটু মিষ্টি ও পানি দুজনকে খাইয়ে দেন। তারপর তরির হাতে ১,০০০ টাকার নোট গুঁজে দেন। নাফরের ফুপু মরিয়ম জাহান তরির আঁচলে ছোট্ট গিট্টু দিয়ে ৫০০ টাকা বেঁধে দেন। ময়না বিবি হাত পাখা দিয়ে বাতাস করে ঘরে আসতে বলেন। আসমা বেগমকে ধরে নিয়ে আসছে সিয়াম ও শরীফ। রায়হানের কোলে ছোট্ট হৃদি। পিছন পিছন আসছে বোনের দল। ময়না বিবি মিলিকে বললেন, তরিকে ঘরে নিয়ে যাও, অনেক রাত হয়ে গেছে, তরির ওপর দিয়ে অনেক ধকল গেছে আইজ। ময়না বিবি মিলিকে বললেন তরির ব্যাগ নাফরের ঘরে রেখে আসার জন্য। মিলি মাথা নেড়ে সায় জানিয়ে তরিকে সাথে নিয়ে ব্যাগ হাতে রুমে চলে যায়। তরির মনে নানা অনুভূতির প্রজাপতি উড়াউড়ি করছে। আজ থেকে সে নাফরের সহধর্মিণী ভাবতেই মনে অজানা ভালো লাগা ছেয়ে যায় তার। আবার মনের মধ্যে অজানা শঙ্কাও হচ্ছে। নানা চিন্তায় চিন্তিত তরি। মিলি যাওয়ার আগে অনেক দুষ্টমি করেছে তরির সাথে। মিলির কথায় তরি লজ্জাবতীর মতো নুইয়ে পড়েছিল। দরজা বন্ধ করার শব্দ, মাথা উঁচু করে তরি। নাফেরকে দেখে বিছানা থেকে নেমে উঠে দাঁড়ায় তরি। মিহি স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তরির সালামের জবাব নিয়ে তরির সামনে দাঁড়ায় নাফের। আস্তে করে বলল, তোর হাতে ধরতে পারি তরি? নাফরের কথায় লজ্জা পায় তরি। নিজের বউয়ের হাত ধরতে এত সংকোচ কেন ভেবে পায় না তরি। মাথা নাড়িয়ে সম্মতি দেয় তরি। নাফের তরির হাতটা ধরে ঠোঁটের স্পর্শ করল। প্রথম বৈধ পুরুষের পবিত্র স্পর্শে এলোমেলো হয়ে যায় তরির দেহমন। নাফের তরির হাতে ছোট্ট একটা প্যাকেট দিয়ে বলল, এটা তোমার মরণের টাকা তরি, এটা দিয়ে তুমি নিজের ইচ্ছে মতো খরচ করবে। তরি অবুঝ কণ্ঠে বলল, এত টাকা দিয়ে আমি কি করব? তরির কথার প্রতি উত্তরে নাফের বলল, এটা তোমার অধিকার তরি, তুমি এটা যে কোনো হালাল কাজে খরচ করতে পারো। এখন যাও, বাথরুমে গিয়ে শাড়িটা পাল্টে হালকা কাপড় পরে এসো, নামাজ আদায় করতে হবে। নাফেরের কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাথরুমে চলে যায় তরি। তরি বাথরুমে গেলে নাফের নিজের পাঞ্জাবি খুলে একটা কালো গেঞ্জি ও লুঙ্গি পরে নেয়। বাথরুম থেকে হালকা ফিরোজা রঙের সুতি শাড়ি পরে বের হয় তরি। নাফের আগেই দুটো জায়নামাজ মেঝেতে বিছিয়ে রেখেছে। তরি বের হলে দুজনে একসাথে নামাজ আদায় করে।
নামাজ শেষে তরি জায়নামাজ ভাঁজ করে চেয়ারের ওপর রেখে সামনে এগিয়ে আসে। ডিম লাইটের আলোয় ফিরোজা রঙের শাড়ি পরিহিত তরির সৌন্দর্যে নাফরের চোখে নেশা ধরিয়ে দেয়। আস্তে করে তরির কাছে গিয়ে তরিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। কানে কানে ফিসফিস করে বলে, তোমার মনে রাজা হতে চাই তরি, তুমি কি আমাকে রাজা হিসেবে এখন গ্রহণ করবে? নাফরের কথায় ঠোঁটে মৃদু ফাঁক হয়ে যায় তরির। নাফরের কথায় নিজেও কিছুটা সময় নিয়ে হ্যাঁ বলল তরি। তরির সম্মতি পেয়ে নাফের বলল, আজ তোমাকে মনের একাংশে নিয়ে যাব। সমস্ত জড়তে কাটলে তোমাকে মন কেমন ওই সর্বতের বিচরণ করবো তরি। আমার রঙে তোমাকে রাঙাতে চাই, তোমার রন্ধ্রে রন্ধ্রে আমার ভালোবাসার পরশ আঁকতে চাই। দেবী কি অনুমতি? নাফেরের এমন কথায় তরির লজ্জায় যেন কান দিয়ে গরম হাওয়া বের হবার উপক্রম। নাফের আস্তে আস্তে তরির সারা মুখে ঠোঁটের স্পর্শ লেপ্টে দেয়। নাফের নেশাক্ত ব্যক্তির ন্যায় পরম আবেশে তরির সিক্ত দুই ঠোঁট জোড়া আঁকড়ে ধরল নিজের খসখসে শীতল ঠোঁট দিয়ে। তরির নরম ঠোঁটের ভাঁজে নাফের নিজের সুখ খুঁজে নেয়। আস্তে আস্তে তরির ব্লাউজটা খুলে ফেলে নাফের। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় তরির পেট। এক পর্যায়ে তরির ইনানের হুকটা দাঁত দিয়ে খুলে দিল নাফের। তরির শরীরের ওপরের অংশ উন্মুক্ত হয়ে যায়। তরির বুকের ভাঁজে মুখ ডুবালো নাফের। তরির সারা শরীরে শিহরণ জেগে ওঠে নাফের। তরির শাড়ির কুচিতে টান দিতে দিতেই খুলে গেল পুরো শাড়িটা। নাফেরের বেহায়া হাতের স্পর্শে তরির মুখ থেকে মৃদু শীতকার বেরিয়ে এলো। তরির গলার ভাঁজে, গালে, নাকে, বুকে, ঠোঁটে অজস্র চুমুতে চুমুতে ভরিয়ে দিল নাফের। তরির শরীর এখনও উত্তেজনা ও অস্বস্তিতে কাঁপছিল। নাফের নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না। নাফের আর অপেক্ষা না করে তরির ভেতরে ধীরে ধীরে আরও গভীরে নিজেকে প্রবেশ করালো। তরি আঁতকে উঠল। তরির অস্বস্তিতে একদম গভীরে বিচরণ করছে নাফের। তরির সারা শরীর উত্তেজনায় কেঁপে কেঁপে ওঠে। তীব্র উত্তেজনায় নাফেরের চুল খামছে ধরল তরি। কিছুক্ষণ পর মৃদু চিৎকার, উষ্ণ গঙ্গানির আওয়াজ শোনা যায় তরির আকুতি মিনতি। নাফেরের শরীরের শক্তি কোনোভাবেই সহ্য করতে পারছে না। ব্যথায় ছটফট করতে থাকে তরি। তরির শরীরের হালকা কাঁপুনি আরও বেপরোয়া করে তোলে নাফেরকে। নাফেরের তীক্ষ্ণ বেপরোয়া স্পর্শে একসময় কাঁদতে বাধ্য হয় তরি। ব্যথার তাড়নায় অস্পষ্ট স্বরে গুঙ্গিয়ে ওঠে বারবার। চোখের পানি আপনা আপনি গড়িয়ে পড়ে তরির দু চোখের কিনারা বেয়ে। একসময় নাফের তরিকে ছুড়ে দিয়ে তরি সারা মুখে অজস্র চুমু খেতে থাকে। তারপর তরিকে বুকের মাঝে আগলে রেখে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে। তরির ঘুমন্ত মুখশ্রী দেখে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে নেয় নাফের। দীর্ঘ সময় নিয়ে তরির কপালে চুমু খায়। তারপর নিজেও একসময় ঘুমের দেশে পাড়ি জমায়। ফজরের আজানের সুমধুর আওয়াজে মুখরিত চারিপাশ। আজানের মধুর সুরে ঘুম ভেঙে গেছে নাফেরের। ঘুম ঘুম চোখে হাত নাড়াতে বাধা পায়। চোখ খুলে ঘুমন্ত তরিকে দেখতে পেয়ে অষ্টজোড়ে মৃদু হাসি খেলে যায় নাফেরের। তরির কোমল পেটে জড়ানো শাড়ির আঁচল নাফেরের হাতের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়েছে। ঘুমন্ত তরির নিষ্পাপ মুখের দিকে একধানে তাকিয়ে থাকে। এক হাতে পরনের লুঙ্গি ঠিকঠাক করে তরির আঁখিদ্বয়ের মাঝে আস্তে আস্তে ফু দেয় নাফের। চোখের ওপর গরম বাতাসের আভাস পেয়ে চোখ মেলে তাকায় তরি। ছোট ছোট চোখে নাফেরকে দেখে মৃদু হাসির রেখা ফুটে ওঠে তরির ওষ্ঠ জুড়ে। নাফের তরির হাসি মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তরির কোমল কায়ায় এখনও নাফরের ডান হাতের অস্তিত্ব মিশে আছে। তরি বালিশের ওপর মাথা রেখে উঁচু হয়ে শাড়ি দেখার চেষ্টা করছে ঠিক আছে কিনা, কিন্তু পেট জুড়ে পুরুষালী রুক্ষ হাতের বাধা পেয়ে আবারও বালিশে মাথা রাখে তরি। নাফরের পানে তাকিয়ে লাজুক হাসি দেয়। আস্তে আস্তে পেট থেকে নাফরের রুক্ষ পুরুষালী হাত সরিয়ে দিতে থাকে। তরির মনোবাসনা বুঝতে পেরে নাফের তরিকে লজ্জা দিতে বলল, এখন আর কিছু করার সময় নেই খেয়ারানি, এখন আর চাইলেও কিছু করতে পারবো না। মসজিদে ফজর আজান দিয়ে দিয়েছে যে গোসল করতে হবে। নাফরের কথায় লজ্জায় কান গরম হয়ে যায় তরির। মনে মনেই ভাবল, ইস, এই প্রফেসরটা এমন নির্লজ্জ হলো কবে থেকে? আমায় এত লজ্জা দিচ্ছে কেন আল্লাহ? তরি মুখ স্বাভাবিক করে মিনমিনে স্বরে বলল, আমি কি একবারও বলেছি আপনাকে কিছু করতে? কেন শুধু শুধু কথার উল্টো মানে বের করেন আপনি? আমি তো শুধু আমার শাড়ির ভেতর থেকে আপনার হাত সারাতে চেয়েছিলাম, আর কিছুই না।
বলেই নাফেরের ডান হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে তরি। নাফেরের হাত ছাড়ানো হলে নাফের ইচ্ছে করেই তরিকে টেনে ধরে, যার ফলে তরি নাফের হাতের ওপর পড়ে যায়। নাফরের হাতের ওপর পড়া মাত্রই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তরি। এদিকে নাফরের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি। খেয়ারানির মেয়েলি বুকের ওপরে নিজের রুক্ষ হাতের স্পর্শ পেয়ে নাফরের ভেতরে প্রেমিক সত্তা জেগে ওঠে। মন যেন বারবার বলছে এটাই উপযুক্ত সময়, কিন্তু মস্তিষ্ক বাধা প্রদান করছে এটা উপযুক্ত সময় নয়। মন মস্তিষ্কের গেরাকলে পড়ে নাফরের অবস্থা করুন। এদিকে তড়িঘড়ি করে নাফরের ওপর থেকে উঠে পড়ে, ব্যাগ থেকে কাপড় বের করে গোসল করতে চলে যায়। যাওয়ার আগে নাফেরকে তাড়াতাড়ি মসজিদে নামাজ আদায় করার জন্য বলে যায় তরির কথা শুনে মনে শীতল হাওয়া বয়ে যায়। তরির যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে নাফের। ভাবতে থাকে গতকাল তার জীবনে ঘটিত অনাকাঙ্ক্ষিত প্রণয়ের পূর্ণতার কথা। দীর্ঘ তিতিক্ষার পর মিলিত হয়েছে নাফের তরি জুটি। নাফরের প্রেমিক সত্তা জয় হয়েছে। নাফরের কাছে জীবনের বহুকাঙ্ক্ষিত দিন ছিল গতকাল। ঘুম ভাঙ্গা গ্রামের নীরব পরিবেশ, বাঁশবাগানে ভোরের পাখির দলের কিচিরমিচির আওয়াজ হেমন্তের সকালের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। বাইরে থেকে লাল রঙের মোড়ক গলা ফাটিয়ে চিৎকার করে জানিয়ে দিচ্ছে সকাল হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠাও। বিছানার ওপর বসে আছেন রফিক ও সাবিনা দম্পতি। দুজনের মুখেই প্রাপ্তির হাসি। সন্তানের ভবিষ্যৎ জীবনের সুন্দর চিন্তায় সিক্ত তাদের বুক ফুলিয়ে লম্বা শ্বাস ফেললেন রফিক সরকার। বাম পাশে সহধর্মিণীকে এক হাতে ভালোবেসে আগলে নেন তিনি। সাবিনা বেগম স্বামীর বুকে চুপটি করে ছোট্ট হাঁসের ছানার মতো মুখ লুকায়। রফিক সরকার এহেন কাজে মুচকি হাসেন। লম্বা শ্বাস নিয়ে সাবিনা বেগমকে মনের ভেতরে লুকায়িত কিছু স্মৃতি কথা বলতে শুরু করেন। দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে গেল, তাই না বলো সাবিনা? সাবিনা বেগম স্বামীর কথার প্রতি উত্তরে মৃদু স্বরে বললেন, হ্যাঁ গো। সাবিনা বেগমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সাবিনা, তোমার মনে আছে আমাদের প্রথম সাক্ষাতের কথা? স্বামীর কথায় যেন নিজের যৌবনকালের ফেরত যান সাবিনা বেগম। চোখ বন্ধ করে কল্পনায় ভাসতে থাকেন। বামনডাঙ্গা গ্রামের মেয়ে সাবিনা, নদীর ওপারে বাড়ি। বাবা মায়ের বড় কন্যা বিধায় অনেক আদরে মানুষ হয়েছে। 16 বছর বয়সে পদার্পণ করার পর থেকেই পরিবারের সবার চিন্তার শেষ ছিল না। নদীর ওপারে বাড়ি বিধায় পাত্র পাওয়া অনেকটা ডুমুরের ফুলের মতো ছিল। আশরাফ সরকার পেঁয়াজ কিনতে তাদের বাড়িতে গেলে কিশোরী সাবিনা বেগমকে দেখে পুত্রবধূ রূপে পছন্দ করেন। তারপর সপ্তাহখানিক বাদে বিয়ের পাকা কথা সেরে ফেললেন তিনি। তার আগে অবশ্য রফিক সরকার ও 3 জন মুরব্বী দেখতে গিয়েছিলেন অচেনা অজানা কিশোরী সাবিনা বেগমকে। সাবিনা বেগমের সেদিনের কথা মনে হলে এখনও লজ্জায় 2 গাল লালিমায় ছেয়ে যায়। হারিকেনের আলোয় কিশোরী সাবিনার মুখ, আলতা গায়ের রং, লম্বা কালো চুলে লাল রঙের ফিতা বাঁধা, পরনে সবুজ রঙের শাড়ি, সব মিলিয়ে যেন মেলায় আনা ছোট্ট পুতুলের মতো লাগছিল। রফিক সরকার ড্যাব ড্যাব করে তাকিয়েছিল সাবিনা বেগমের পানে। যুবক বয়সে কোনো মেয়েকে দেখে প্রথম নাম না জানা অনুভূতি রফিক সরকারের শরীরে শিহরণ জাগিয়েছিল। এ নিয়ে অনেক ঠাট্টা করেছিল তাদের দাদা দাদি। সাবিনা বেগমকে দেখে আসার পর থেকে ঠিকমতো ঘুমাতে পারেননি রফিক সরকার। চোখ বন্ধ করলেই যেন কিশোরীর মুখবদন সামনে এসে ধরা দেয়। কল্পনার সমাপ্তি যেন স্বামীর মুখে একটি কথায় খুলে যায়। সাবিনা বেগম চোখ খুলে স্বামীর মুখ পানে চায়। সাবিনা বেগমের সলসল আখিদয়ের পানে তাকিয়ে বলেন, দেখতে দেখতে তোমার সাথে 30 বছর পার হয়ে গেল সাবিনা। তুমি আমার জীবনের আকাশের চাঁদ হয়ে এসেছো সাবিনা, যে আমার জীবনের সকল অমাবস্যা কাটিয়ে দিয়েছে। সেই ছোট্ট কিশোরী এখন পৌরা নারী, 2 সন্তানের জননী, এখন নানি হয়েছে, কিছুদিন পর দাদি হবে। আমাদের নাফের অনেক ভাগ্যবান বলো সাবিনা। সাবিনা বেগম বললেন, তুমি ঠিক বলেছ নাফেরের আব্বা। আমি না ঠিক তরির মতো মেয়েই চাইতাম আমার নাফেরের জীবনে, যে আমার নাফেরের জীবনে পূর্ণিমার চাঁদ হয়ে রবে। তরি ঠিক যেন তেমনই। আল্লাহ আমাদের ঘরে পূর্ণিমার চাঁদ পাঠিয়েছে গো।
এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। ফ্যানের নিচে ভেজা চুল মেলে বসে আছে তরি। নাফের একটু আগে হাতে করে বিস্কুট নিয়ে এসেছে, পানি আনার জন্য ঘরের বাহিরে গেছে। তরি হলুদ ও লাল রঙের মিশালে একটি শাড়ি পরেছে। সকাল হলেই সবাই নববধূকে দেখার জন্য ভিড় জমাবে বিয়েবাড়িতে, এজন্য এমন শাড়ি পরেছে তরি। চুলের পানি পড়াতে লাল রঙের ব্লাউজের পিছনের অংশ খানিকটা ভিজে গেছে। জগ ও গ্লাস হাতে ঘরে প্রবেশ করে নাফের। দরজার পাশে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য পাজরা থমকে যায়। বিছানার ওপর চুল ছড়িয়ে বসে আছে কেশকন্যা, গামছা হাতে একমনে চুল ঝাড়তে ব্যস্ত। হাত নাড়ানোর তালে তালে শাড়ির আঁচল পেট থেকে খানিকটা সরে গেছে, যার জন্য কোমর ও গোপনীয় আবর্ত বিশেষ দৃশ্যমান হয়ে আছে। হলুদ ও লাল পাড়ের শাড়ি পরিহিত রমণীর এমন গোপনীয় দৃশ্য দেখে ঢোক গিলল নাফের। দ্রুত দরজা বন্ধ করে তরির সামনে দাঁড়িয়ে যায়। নাফেরের আচানক আগমনে মৃদু চমকে ওঠে তরি। চোখের ইশারায় নাফেরকে জিজ্ঞেস করে কিছু হয়েছে কিনা। খেয়ারানির প্রশ্নে কোনরূপ উত্তর মেলে না নাফেরের কাছ থেকে। থাকবে কি করে, সে যে এক মনে তাকিয়ে আছে খেয়ারানির গোপন অঙ্গে। লাজহীনভাবে নিজ ইচ্ছায় ঘায়েল হচ্ছে খেয়ারানির কাছ থেকে। সামনে দাঁড়ানো নাফেরের এক মনে তাকিয়ে থাকা দেখে কপালে ভাঁজ পড়ে তরির। নাফেরের দৃষ্টির সাথে নিজের দৃষ্টির মিলন ঘটায় তরি। নাফেরের আঁখিদয়ের মনোযোগ কোথায় হারিয়ে গেছে বুঝতে পেরে আঁচল নামিয়ে দেয় তরি। বিড়বিড় করে বলে, ইয়া আল্লাহ, এই সভ্য স্যারটা এমন অসভ্য হলো কবে থেকে? গতকাল থেকে লাজ শরমের মাথা খেয়ে বসে আছে। কেমন করে তাকিয়েছিল আমার নামে দেখেছি। তরির কথা শুনে ঠোঁট কামড়ে হাসল নাফের। তরির কথার প্রতিউত্তরে বলল, বিয়ে করলে সকল পুরুষ মানুষ অসভ্য হয় খেয়ারানি, আর যে পুরুষ সভ্য থাকে তাকে সবার বুঝে নিতে হবে তার কোনো কিছুতে গণ্ডগোল আছে। কেননা একমাত্র গণ্ডগোলযুক্ত পুরুষরাই সভ্য থাকে বউয়ের কাছে। আমার বাবা কোনো কিছুতে গণ্ডগোল নেই, এজন্য আমি বউয়ের কাছে এমন অসভ্য। বলেই দাঁত বের করে হাসল নাফের। আর শোনো খেয়ারানি, আমার জিনিস আমি দেখব, তাতে কার দাদার কি? আমি তো অন্যের বউর জিনিস দেখতে চাচ্ছি না, আমি নিজের বিয়ে করা বউর সুন্দর গভীর আবর্ত বিশেষ দেখছি। তোমার সবকিছু দেখার অধিকার আছে আমার। এদিকে তরির অবস্থা যেন গ্যারাকলে পড়ার মতো। মনে মনে ভাবছে সে, আল্লাহ, মাটি ফাঁকা করো কিছুক্ষণের জন্য, আমি ঢুকে পড়ি। এমন বেফাস কথা বিয়ের রাতেই প্রথম শুনেছে তরি। গতকাল ভাবিদের বেফাস কথা, আর আজ নিজের বরমশাইয়ের। নাফের যে এমন লাগামহীন হবে তা ঘুণাক্ষরেও টের পায়নি তরি। দেখো কেমন নির্লজ্জের মতো হাসছে। কেউ যদি জানতো এই সভ্য প্রফেসর এমন লাগামহীন কথাবার্তা বলতে পারে, তাহলে হয়তো অক্কাই পেত সবাই। নিষ্পাপ প্রাণ খোলা খিলখিলা মিষ্টি হাসির ঝংকারে মাতোয়ারা সরকার বাড়ি। ঘুম থেকে উঠে পড়েছে সকলেই। বিয়েবাড়ির আমেজ লেগে আছে বাড়ি জুড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ছোট্ট হৃদি মামি যাবে বলে মায়ের কাছে বায়না জুড়ে বসেছিল। অজ্ঞতা নিরুপায় হয়ে নীলাকে যেতে হয়েছিল নব দম্পতির ঘরের সামনে। নতুন বউয়ের কোলে উঠিয়ে ছোট্ট ইঁদুরের ন্যায় দাঁত বের করে মিষ্টি হেসেছিল হৃদি। মামার কোলে উঠে অনেক খুশি সে। তরি হৃদিকে কোলে নিয়ে বিছানার ওপর বসেছিল, টুকটাক কথা বলছিল ছোট্ট হৃদির সাথে। নাফরের পানে একবারের জন্য আঁখি তুলে চায়নি সে। নিজের লজ্জা লুকাতে এ উপায় অবলম্বন করেছে তরি। কিছুক্ষণ আগের কথা ভাবতেই লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করে। তরির গোপনীয় আবর্ত বিশেষের ওপর কিভাবে চোখ দিয়েছিল নাফের। তারপর কি সব অসভ্য কথা বলছিল ভাবলে অজানা অনুভূতিতে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হয় তরির। তরির লজ্জা পাওয়া বদনের পানে তাকিয়ে আস্তে আস্তে তরির কাছে এসেছিল নাফের। পেছন থেকে শাড়ির আঁচলটা সরিয়ে খেয়ারানির পেট জুড়ে লেপটে দিয়েছিল হাতের গভীর স্পর্শ। রুক্ষ পুরুষালী হাতের প্রথম ছোঁয়া দিয়েছিল তরির নরম কোমল পেট জুড়ে। প্রথম বৈধ পুরুষের এমন ঘনিষ্ঠ স্পর্শে কেঁপে কেঁপে উঠেছিল তরির দেহ ও মন। তরির নরম ঠোঁটজোড়া নিজের ঠোঁটের আয়ত্তে দখল করে নেয় নাফের। তরি পা ভাঁজ করে পড়ে যেতে ধরেছিল সেই মধুর সময়ে। তরির অবস্থা বুঝতে পেরে নিজের বাহু বন্ধনে আগলে নিয়েছিল নাফের। তরিকে সোজা করে কপালের মধ্যভাগে ঠোঁটের স্পর্শ অনেক গভীরভাবে দিয়েছিল নাফের। এ স্পর্শে নেই কোনো কামুকতা ভাব, নেই কোনো হিংস্রতা, আছে শুধু এক আকাশসম নীল মেঘের ভালোবাসা। নাফেরের ভালোবাসাময় হালাল স্পর্শে তরির মন কেমন কালবৈশাখী ঝড় তুলেছিল।
এজন্য প্রিয় পুরুষের এমন ভালোবাসাময় স্পর্শ চোখ বন্ধ করে উপভোগ করছিল তরি। নরম গালের ওপর রুক্ষ ওষ্ঠদয়ের ছোঁয়া পেয়ে নাফেরের পিঠ খামছে ধরে তরি। নাফের তরির দুই গালে গভীরভাবে চুমু খেতে থাকে। তরির নিঃশ্বাস ভারী হয়ে আসে। নিজের অনুভূতি সামাল দিতে ব্যস্ত এই কোমলমতি মেয়েটি। দরজা ধাক্কানোর আওয়াজে পেয়ে মধুর কিছু সময় থেকে ছিটকে বেরিয়ে এসেছিল নব দম্পতি জুটি। তরি এলোমেলো শাড়িটা ঠিকঠাক করে মাথায় ঘোমটা দিয়ে বিছানার ওপর বসে পড়েছিল। এদিকে নাফের জগ থেকে পানি ঢেলে ঢকঢক করে পান করছিল। জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বিরক্ত হয়ে দরজা খুলেছিল। বিরক্তকর মুখ সামনে থাকা জীবন্ত পুতুলকে দেখে এক নিমিষেই দূর হয়ে গিয়েছিল। বোনের মুখ পানে তাকিয়ে বলেছিল, ভিলেজের মাও, আমার মাটাকে এখনো কিছু খাওয়াস নাই কেন? দেখ মুখ চোখ কেমন ছোট হয়ে আছে। ভাইয়ের কথায় ফুঁসে ওঠে নীলা। নিজেও চিবিয়ে চিবিয়ে বলল, একদম উল্টোপাল্টা কথা বলবা না ভাই। তোমার এই মা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে বায়না শুরু করে দিয়েছে মামি যাব করে। আর তুমি বলছো ওকে খাওয়ানোর কথা। জানো গতকাল ফজরের সময় সে ঘুমিয়েছে, সারা রাত আমি আর রাহান জেগেছিলাম। এখন উঠে গেছে, একটু ঘুমাতে পারেনি। যেই চোখটা লেগে আসলো তখনই সে উঠে পড়েছে। আমার মাথা ব্যথা শুরু হবে আর একটু পরে। এই যন্ত্রণা আমার মাথা ছিঁড়ে যাবে আজ। বড় বোনের করুণ মুখশ্রী দেখে খারাপ লাগে নাফেরের। ভ্রাতৃ হৃদয় আচানক আনচান করে ওঠে। বোনের মুখে এমন কথা কোনো ভাইয়ের সহ্য হবে না, কেননা কোনো ভাই চায় না তার আদরের বোনটা কষ্টে থাকুক। এজন্য প্রত্যেক ভাইয়েরা তাদের বোনের জন্য রাজকুমারের ব্যবস্থা করে দেন, যেন তাদের রাজকুমারী সুখে শান্তিতে থাকতে পারে আজীবন। বোনের ফোলা ফোলা চোখ দেখে দীর্ঘশ্বাস ফেলে নাফের। বোনের মাথায় হাত বুলিয়ে বলে, তুই যা, একটু বিশ্রাম কর। হৃদি আমার কাছেই থাকুক। তোরই জেগে আছে, তোর কাছে হৃদি ভালো থাকবে। ছোট্ট ভাইয়ের কথায় নীলা মনে মনে আফসোস করে। ইস, একটু আগে কি বলে ফেললো সে। এখন আবার হৃদিকে রাখবে তাদের কাছে। কেমন খারাপ দেখায় ব্যাপারটা। আমতা করে বলল, মানি ভাই লাগবে না, তোমরা বিশ্রাম করো, আমি রিদিকে নিয়ে যাই। ঘর থেকে ভাই বোনের কথা শুনতে পারছিল তরি। নীলার আমতা করা বুঝতে পেরে দরজার সামনে দাঁড়িয়ে নীলাকে সালাম দেয়। নীলা তরির আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে মুচকে হাসে। হলুদ রঙের শাড়িতে তরিকে পুতুল বইয়ের মতো লাগছে। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ছোট ভাইয়ের বইয়ের দিকে। এই মেয়েকে সে কোলে নিয়েছে। মিলি ও তরি দুজনকে একসাথে সে নিয়ে থাকতো সবসময়। সেই ছোট্ট তরি আজ এই সরকার বাড়ির বড় বউ, ভাইয়ের প্রাণপ্রিয় সহধর্মিণী। হেমন্তের সকালে শীতলময় পরিবেশে ঘুম বড়ই স্বস্তিদায়ক। বড়রা সবাই যেন এই সময়ে অলস হয়ে যায়। চিরাচরিত কর্মঠ সত্তা নাই চাইতেও অলসের খাতায় নাম লিখে ফেলে। নীলা শরীরের ভারী কাঁথা জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সিয়াম কথা বলছে রেবার সাথে। বাটন ফোনে মিনিটের মেয়াদ শেষ হয়ে যাবে মিনিট 10 পর। মিনিট বিফলে যেন না যায়, এজন্য ভোরবেলা হবু বধূর সাথে কাঁথার নিচে মুখ লুকিয়ে আস্তে আস্তে কথা বলছে। পাশে শরীফ বেঘরে ঘুমাচ্ছে। ময়না বিবি ও আসমা বেগম জেগে জেগে নব দম্পতির বিভিন্ন গল্পে মজে উঠেছেন। মিলিরা 3 বোন শরীরে ভারী কম্বল জড়িয়ে চোখ মেলে তাকিয়ে আছে। ফজরের নামাজের পর বিভিন্ন খোশ গল্পে মেতে ছিল 3 বোন। বিশেষ করে তরিকে কিভাবে খোঁচানো যায় এই নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছিল। এক একজনের এক এক কথায় খিলখিল করে হাসছে 3 কিশোরী। তরির ঘাড়ে মাথা রেখে মুখে বুড়ো আঙ্গুল দিয়ে ঘুমিয়ে গেছে ছোট্ট হৃদি। ভোর 5:30টায় বায়না করে মামার ঘরে এসেছে নতুন মামির কাছে যাবে বলে। নতুন মামির কাছে এসে ছোট্ট হৃদির খুশির শেষ নেই। মামির সাথে নিজের মতো কথা বলতে বলতে একসময় তরির ঘাড়ে ঘুমিয়ে পড়ে। নাফের কিছু বলতে উদ্যত হলে তরি ঠোঁটে এক আঙ্গুল দিয়ে বলে ওঠে। ইশারায় নাফেরকে বালিশ ঠিক করে দিতে বলে। খেয়ারানির কথায় হেসে বিছানার ওপর থেকে বালিশ ঠিক করে দেয় নাফের। তরি 2 হাতে হৃদির পিঠ ও মাথা নিয়ে আস্তে আস্তে হৃদিকে বালিশে শুইয়ে দেয়। বালিশে মাথা পড়তেই ঠোঁট উল্টায় হৃদি।
হৃদির ঠোঁট উল্টানোতে দেখে তরি নিঃশব্দে হাসে। নিজের ডান হাত দিয়ে হৃদির পেটে আস্তে আস্তে থপথপ করতে থাকে। নাফের এক দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, ইস, মেয়েটা কত সাবলীলভাবে নিজেকে প্রকাশ করছে, কোনো জড়তা কাজ করছে না ওই সুন্দর মুখ পতনে। নিজেকে এমনভাবে উপস্থাপন করছে যেন বহু বছরের সংসার আমাদের। নাফরের মাথায় হঠাৎ করে দুষ্ট বুদ্ধি খেলে যায়। আলগোছে বিছানা থেকে উঠে তরির পাশে চলে যায়। তরি কোমর উঁচু করে বালিশের ওপর ভর দিয়েছে, পা দুটো সোজা করে কোমর পর্যন্ত কাঁথা দিয়ে রেখেছে। ছোট্ট হৃদি শরীরে ভালোভাবে কাঁথা জড়িয়ে দিয়েছে যেন ফ্যানের বাতাসে ঠান্ডা লেগে না যায়। নাফের তরির পাশে শরীরে শরীর লাগিয়ে শুয়ে পড়ে। হৃদির নিষ্পাপ মুখশ্রীর পানে তাকিয়েছিল তরি। এই মেয়েটা এত আদরে কেন? দেখলেই আদর করতে মন চায়। হঠাৎ কোমরের ওপর নাফেরের রুক্ষ হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে তরি। তরির কাঁপুনি দেখে দুষ্টু হাসে নাফের। তরিকে আর একটু ভরকে দিতে কোমরে থাকা শাড়ির আঁচলটা ডান হাত দিয়ে সরিয়ে ফেলে নাফের। নিজের রুক্ষ হাতের দুষ্ট আঙ্গুলগুলো দিয়ে তরির সারা পেটে উন্মুক্ত কোমরে বেহায়া হাতের গভীর ছোঁয়া দিতে থাকে। স্বামীর এমন গভীর স্পর্শে ক্ষণে ক্ষণে কাঁপছে তরি। তরির নরম ঠোঁটের ভাঁজে নাফের নিজের সুখ খুঁজে নেয়। মনের মধ্যে অদ্ভুত সুখ সুখ অনুভব হচ্ছে তরির। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। তরিকে বেসামাল করতে নাফের আরেক ধাপ এগিয়ে যায়। তরির নাভির পাশে আঙ্গুল দিয়ে খোঁচা দেয় 2-3 বার। তরির যেন দম বন্ধ হবার উপক্রম। এ কেমন জ্বালাময়ী শিহরণ জাগিয়ে দিচ্ছে নাফের। আর একটুক্ষণ এমন চললে তো মরেই যাবে সে। পাশে ছোট্ট হৃদি জেগে যাবে তার দুষ্ট মামার এমন কাজে। আস্তে করে ফিসফিস করে তরি বলল, শুনুন না, দয়া করে এখন ছাড়ুন আমায়। এখন আর না প্লিজ, হৃদি উঠে যাবে কিন্তু। তাছাড়া এখন উঠতে হবে আমায়, বেলা হয়ে গেছে অনেক। একটু পরেই সবাই আমায় দেখতে আসবে। তরির কথাগুলো মনোযোগ দিয়ে শোনে নাফের। তরিকে ছড়ে দিয়ে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম আর কোনো ছাড়াছের নাম মুখে নেবে না তরি। রাতে কিন্তু আর কোনো ছাড় দেব না। নাফরের কথা শুনে মনে মনে ভেংসি কাটে তরি। হৃদিকে ছড়ে আস্তে করে বিছানা থেকে নেমে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে শুকনো চুল আশ্রিয়ে খোপা করার ফাঁকেই দরজা ধাক্কানোর আওয়াজ পায়। মাথায় ঘোমটা দিয়ে দরজা খুলে দেয় তরি। সামনে দাঁড়িয়ে আছে 3 ফাজিলের দল। মিলি তরির কাছে এসে ফিসফিস করে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? রাতে ঘুম ঠিকঠাক মতো হয়েছে তো? মিলির কথায় তরির মুখটা লজ্জায় ম্লান হয়ে যায়। সালামের জবাব নিয়ে মিলির কাঁধে চাপড় দিয়ে বলে, ঢং কম কর, তোর ভাই ভেতরে শুয়ে আছে। তোর এই কথা শুনলে কান ধরে দাঁড় করিয়ে রাখবে, বলে দিলাম। তরির কথায় জিভ কাটল মিলি। তড়িঘড়ি করে তরিকে বলল, ভাবি চলেন যাই, আপনাকে আঙ্গিনার মধ্যে দাদি ডাকে। মিলির কথায় তরি সায়জা নিয়ে দরজা হালকা বন্ধ করে চলে যায়। সবার কাছে গিয়ে মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম দাদিমা। আঙ্গিনার মধ্যে চেয়ারের ওপর বসে আছে ময়না বিবি ও আসমা বেগম। তরিকে দেখে বললেন, কি রে নাতবু, ঘুম কেমন হয়েছে তোর? মোর নাফের কি তোরে ঘুমাইতে দিয়েছিল রাতে, নাকি সারা রাত তোর লগে লুডো খেলছে? ময়না বিবির কথায় লজ্জায় তরির কান দিয়ে ধোয়া বের হবার উপক্রম তরির। মনে মনে বলল, এরা দাদি নাতি কি শুরু করেছে? একের পর এক লজ্জা দিতেই আছে। ময়না বিবির কথার প্রত্যুত্তরে আসমা বেগম বললেন, কে তুমি শুনবে চাও কিসের জন্য বুবু? মন নাতনি শর্মিলা, এটা তো জানোই। অন্য সেরি গুলার লাহান হলে এখন তোমাক কাহিনী সারা রাত লুডো খেলছে নাকি কাবাডি খেলছে, তাই না রে তরি? এইদিকে তরি 2 বুড়ির কথায় হাঁসফাঁস করছে। ভাগ্যিস এখন আঙ্গিনার মধ্যে কেউ নেই, না হলে এই দুজনের কথা শুনে সবাই লজ্জায় পড়ত। তরি দাদির পাশে চুপটি করে বসে থাকে। এর মধ্যে সেখানে উপস্থিত হন সাবিনা ও রেখা বেগম। তরিকে দেখে মুচকি হেসে এগিয়ে আসেন তিনি। তরির থুতনিতে হাত রেখে বললেন, উঠে গেছিস মা? কোনো সমস্যা হয়নি তো তোর? সাবিনা বেগমের কথায় চোখ ভিজে ওঠে তরির। এই মানুষগুলো এত ভালো কেন? না চাইতেও তরির চোখ ভিজে উঠেছে। সাবিনা বেগম বললেন, জানি তোর মন খারাপ করছে বাড়ির জন্য, পাগলি মেয়ে। কাছেই তো তোর বাবার বাড়ি, যখন তখন আসা যাওয়া করতে পারবি। ইমরান ভাইয়ের সাথে মসজিদে দেখা হয়েছে তোর শ্বশুরের। তোর শ্বশুর তো বিয়াইকে পেয়ে দারুণ খুশি। নামাজ শেষে দুজন নাকি বাদ পর্যন্ত হাঁটতে বেরিয়েছিল।
দুপুরে সবাই আসবে এখানে, তুই মন খারাপ করিস না মা। সাবিনা বেগমের কথা শুনে তরির মন ভালো হয়ে যায়। নিচু স্বরে তরি বলল, মা আমায় কি করতে হবে বলেন? রেখা বেগম ঠাট্টা করে বললেন, বাহ, বৌমা দেখি আজকেই শাশুড়ির মন জয় করে নিবে। কেমন মা মা করে তোমাকে ডাকছে দেখেছো ভাবি? রেখা বেগমের কথা শুনে মুচকি হাসে তরি। ছোট চাচি যে মজা করছে তা ঢের বুঝতে পেরেছে সে। অনেক হাসি ঠাট্টার মধ্যে তরি নিজে হাতে শ্যামাই পায়েস ও দেশি মুরগির মাংস রান্না করে। রেখা বেগম ও সাবিনা বেগম রুটি, পরোটা ও ভাত রান্না করছেন। তরি নিজ হাতে সব করতে চাইলে বাধা দিয়েছে রেখা বেগম। গম্ভীর স্বরে তরিকে বলেছেন নিজেকে কিছুদিন সময় দিতে, তারপর সব কিছু সামলাতে হবে তরি ও রেবাকে। কেননা দুই বধূ আসলে তারা নাকি পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে, এটাই নাকি তার শেষ কথা। রেখা বেগমের কথায় মুচকি মুচকি হেসেছিল তরি। সে জানে রেখা বেগম এসব মজা করে বলছেন। তরি রেখা বেগমের কথায় জবাবে মুচকি হেসে বলেছিল, ঠিক আছে ছোট মা। তরির ছোট মা ডাক শুনে রেখা বেগমের মন ভরে যায়। কিছু না বলে তরির মাথায় হাত বুলিয়ে দেন তিনি। খাবার টেবিলে নতুন বউয়ের হাতের রান্না খেয়ে প্রশংসায় পঞ্চমুখ বাড়ির সকলের। সিয়াম ও শরীফ টেবিলে বসে নাফেরকে বিভিন্ন কথা বলে খুশিয়ে যাচ্ছিল। নানা রকমের খুনসুটিতে সবাই সকালের খাবার শেষ করে। খাওয়ার পর তরিকে উপহার দেন রফিক ও শফিক সরকার। সাবিনা বেগম তরিকে বলেন ঘরে গিয়ে বিশ্রাম করতে, একটু পর সবাই আসবে তরিকে দেখতে। তাদের জন্য তরি পান সাজিয়ে নিজ হাতে দেয়। তরি শাশুড়ির কথায় মাথা নেড়ে সম্মতি দিয়ে তার নতুন ঘরে প্রবেশ করে। স্টিলের থালার ওপর পান সাজিয়ে সামনের ছোট টেবিলের ওপর রেখে মাথা নিচু করে চেয়ারে বসে আছে তরি। পাড়ার সবাই তরিকে নতুন বউরূপে দেখতে আসছে। তরি সবাইকে পান বানিয়ে হাতে দিচ্ছে। সবাই তরিকে দেখে অনেক প্রশংসা করছে। কয়েকজন মুরব্বী মহিলা তরির সাথে ফাজলামি করছেন। মহিলাদের কথায় তরি লজ্জায় মাথা নিচু করে রেখেছেন, মনে মনে ভাবছে, ধুর, কিছু না করেও এমন লজ্জা পাওয়ার কোনো মানেই হয় তোর তরি? গোলাপি ও সবুজ রঙের মিশেলে শাড়ি পরিহিত তরিকে দেখতে সদ্য ফোটা পদ্ম ফুলের মতো লাগছে। ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক দেয়া, স্মৃতি করা কালো ঘন চুল ঢেকে আছে সবুজ ঘোমটার আড়ালে। সকালে পরিহিত হলুদ রঙের শাড়িটা পাল্টে গোলাপি রঙের শাড়ি পরিয়ে দিয়েছে নীলা। ঘরে যাওয়ার পর কিছুক্ষণ বিছানায় শুয়েছিল তরি। বাড়ির কথা মনে করে দু চোখের অশ্রু বিসর্জন দিয়েছে। নাফের তার খেয়ারানির এমন কাণ্ডে ব্যাকল বনে গিয়েছিল। নিজের ভুল কিছুক্ষণ পর বুঝতে পেরেছিল। তড়িঘড়ি করে নিজের মোবাইলে মিনিট 10 কিনে কল দিয়েছিল ইমরান হোসেনকে। জামাইয়ের কল পেয়ে খুশি হয়েছিলেন ইমরান হোসেন। নাফেরের সাথে কুশল বিনিময় করে মেয়ের সাথে কথা বলেছেন তিনি। তরি বাড়ির সবার সাথে কথা বলে কিছুটা শান্ত হয়ে গিয়েছিল। বিয়ের পর পরিবারের সবার সাথে কথা বলতে তরির কণ্ঠ কেঁপে কেঁপে উঠছিল। মনের মধ্যে যেন শীতল হাওয়া এসে ছুঁয়ে দেয় সে সময়। নাফেরের পানে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসেছিল। নাফের তরির কাছে এগিয়ে এসে মুখটা দুই হাতের আঁজলায় নিয়ে কপালে ওষ্ঠের গভীর স্পর্শ দিয়েছিল। আঁখিদ্বয়ে মৃদু ফু দিয়ে অশ্রুগুলো আঙ্গুলের সাহায্যে মুছে দিয়েছিল। স্বামীর এমন কাজে তরির মনে বসন্তের মৃদু হাওয়া বয়েছিল। মনে মনে তরি বলেছিল, ইস, এত সুখ সুখ কেন লাগছে স্বামীর ভালোবাসাময় এমন যত্নে। তার একটু পরেই নাফের বাহিরে গেছে। তরিকে নিয়ে নীলা বাহিরে চেয়ারের ওপর বসিয়ে দিয়ে নিজেরাও বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আত্মীয় স্বজনদের আসার সময় হয়ে গেছে। দূরের আত্মীয়রা প্রায় রওনা হয়েছেন বলে জানিয়েছেন। সকাল 10টায় সরকার বাড়িতে পরিবার সমেত উপস্থিত হয়েছেন সিয়ামের ছোট খালা রোমানা সুলতানা। ছোট বোনকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন রেখা বেগম। দুই ভাগনা ভাগ্নিকে বুকে জড়িয়ে চুমু খান তিনি। সবাই রোমানার সাথে কুশল বিনিময় করেন। সিয়ামের দুই খালাকে কোনো বাড়িতে থাকবে তা আগেই ভাগ করেছেন, কেননা একদিকে ভাতিজি অন্যদিকে ভাগ্নের বিয়ে। দুজনের পরস্পর সমান সবার কাছে। কেউ যেন এ বিষয়ে আঙ্গুল তুলতে না পারে, এজন্য দুই বোন দুই বাড়িতে গিয়েছেন। বিয়ে যেন সুন্দর ও সুষ্ঠুভাবে হয়ে যায় এই দোয়া করছেন সবাই। রোমানা সুলতানা সামনে বসে শাড়ি পরিহিত চেনা সুশ্রী দেখে অবাক হয়ে যান। চোখের ইশারায় রেখা বেগমের কাছ থেকে জানতে চায়
তরি শাড়ি পরে এখানে বসে কেন? বোনের অবাক করা মুখশ্রী দেখে নীরবে হাসেন রেখা বেগম। সাবিনা বেগমের উদ্দেশ্যে দুষ্টমি করে বললেন, ভাবি, আপনার ছেলের বউয়ের সাথে খালা শাশুড়ির পরিচয় করিয়ে দেন। আমি চুলায় সুজি বসিয়েছি দিদির জন্য। রেখা বেগমের কথায় মৃদু হাসলেন সাবিনা বেগম। রোমানার হাত ধরে বললেন, আয় আমার ছেলের বইয়ের সাথে তোর পরিচয় করিয়ে দেই। এদিকে হতভম্ব মুখ করে দুই জয়ের পানে তাকিয়ে আছে রোমানা সুলতানা। দুই বোনের কথা যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। রোমানা সুলতানার মুখ পানে চেয়ে মুসকে মুসকে হাসছে সাবিনা বেগম। তিনি তরির কাছে যেতে যেতে সংক্ষেপে গতকালে বিয়ের কথাটা বললেন। সব শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। নাফের যে এমন করতে পারে তা যেন পরিকল্পনার বাহিরে। মনে মনে চিন্তা করেন, লোকে বলে ভালোবাসার জন্য নাকি পাথরের বুকেও ফুল ফোটে, সেখানে আমাদের না ফেরতো রক্ত মাংসে গড়া মানুষ। তিনি অনেক খুশি হন এমন কাজে। তরির কাছে গিয়ে কুশল বিনিময় করেন তিনি। হাতে থাকা ব্যাগ থেকে 500 টাকার একটা নোট তরির হাতে গুজে দিয়ে তরিকে অনেক দোয়া করেন। সাবিনা বেগমের উদ্দেশ্যে আফসোস করে বললেন, ভাবি, আমি কিন্তু বিয়ের কথা কিছুই জানি না। আগে থেকে জানলে বড় কোনো উপহার নিয়ে আসতাম। এখন বউকে এই টাকা ছাড়া আর কিছু দিতে পারলাম না। সাবিনা বেগম বললেন, ধুর পাগলি, মন খারাপ করিস না। যখন ওদের অনুষ্ঠান হবে তখন দিয়ে দিস। তোর মন খারাপ মতো কিছু। চল তোকে ঘরে নিয়ে যাই, ঘরে গিয়ে বিশ্রাম কর, আমি বাচ্চাদের খাবারের ব্যবস্থা করি। সাবিনা বেগম কথাগুলো বলে যেতে ধরলে রোমানা সুলতানা বললেন, ভাবি, আগে খালাম্মার সাথে দেখা করে আসি। আপনি শুধু আমার ব্যাগটা রাখার ব্যবস্থা করে দেন। আমি খালাম্মার সাথে দেখা করে তোর কাছে গিয়ে বসি। বেচারি একা একা চেয়ারে বসে আছে। রোমানা সুলতানার কথায় থেমে যায় সাবিনা বেগম। কপালে হাত ঠেকিয়ে বললেন, দেখ কেমন ভুলো মন আমার। মেয়েটা যে একা একা বসে আছে সেটা তো আমি কথার চক্রে পড়ে ভুলেই গেছি। মিলেরা কেউ নাই, সবাই একটু আগে বড় বাজারে গেছে। আর বলিস না, কালকের হলুদের জন্য কী কী যেন কিনতে হবে, সেইটা কিনতে গেছে বোনেরা মিলে। শফিক গেছে ওদের সাথে, সিয়াম গেছে বাস স্টেশনে, আর বন্ধু আসবে বলে, আর নাফির গেছে সদরঘাটে। এখন মেয়েটা একা একা বসে আছে। বাহিরে একা একা চেয়ারে বসে আছে তরি। হৃদি থপ থপ করে ছোট ছোট পা ফেলে কান্না করতে করতে আসছে। হৃদির কান্নার আওয়াজ শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে যায় তরি। হৃদির কাছে হাঁটু মুড়ে বসে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দেয়। কোলে তুলে নিয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে রিদি সোনার, কান্না করছে কেন? হৃদি আধো আধো বলিতে আম্মু যাব করতে থাকে। হৃদির কথা শুনে বিপাকে পড়ে তরি। হৃদিকে থামাতে বলল, রিদি সোনা কি নতুন মামির কাছে থাকবে? যদি থাকে তাহলে নতুন মামি রিদি সোনাকে পটেটো চিপস কিনে দেবে আর সুন্দর সুন্দর গল্প শোনাবে। মামির কথায় কান্না বন্ধ হয়ে যায় হৃদির। ইঁদুরের মতো ছোট্ট দাঁতগুলো বের করে মিষ্টি হেসে মাথা নাড়তে থাকে। হৃদির কথায় হাঁপ ছেড়ে বাঁচছে তরি। নিজের ঘরে যেতে যেতে বলল, তোমার ক্ষুধা লেগেছে রিদি সোনা? ছোট্ট হৃদি মাথা অপর নিচ করে হ্যাঁ বোঝায়। হৃদিকে বিছানায় বসিয়ে রান্নাঘর থেকে বাটিতে সুজি বের করে নিয়ে ঘরে চলে আসে। বিছানায় আধ পুরাতন গামছা বিছিয়ে হৃদিকে খাওয়াতে লাগে তরি। রোমানা সুলতানা বাহিরে তরিকে না দেখে নাফরের ঘরের দিকে আসেন। ঘরের দরজার সামনে ঢুকে একটা আশ্চর্যজনক ঘটনা দেখে হতভম্ব হয়ে যান তিনি। ওহে নারী পবিত্র, তুমি প্রেম বন্দনা, তোমার মধুর বলিতে বয়ে চলে স্নেহের পাহাড়ে ঝর্ণা। বিছানার ওপর আধশোয়া হয়ে আছে তরি। ছোট্ট হৃদি বালিশের ওপর মাথা রেখে তরির উদরের ওপর ছোট্ট হাতখানি দিয়ে শাড়ি মুঠি করে রেখেছে। ফ্যানের বাতাসে হৃদির মাথার চুলগুলো উড়ে উড়ে উড়ছে, চোখের ওপর পড়ছে। এতে খানিক বিরক্ত বোধ করছে হৃদি। ঠোঁট উল্টিয়ে হাতের ছোট্ট আঙ্গুলের সাহায্যে চুলগুলো সরিয়ে দিচ্ছে। চুল সরিয়ে তরির মুখ পানে তাকিয়েছে। এদিকে তরি হৃদিকে পান্তা বুড়ির গল্প শোনাচ্ছিল। তরির নড়চড় দেখে হৃদির পানে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে রিদি সোনার? মুখটা এমন পান্তা বুড়ির শিং মাছের মতো করে রেখেছে কেন? তরির কথার প্রত্যুত্তরে হৃদি ময়না পাখির মতো ছোট্ট ঠোঁট নাড়িয়ে বলল, মামি তুলপতা। হৃদির 3 বছর বয়স হলেও এখনও অনেক কথা স্পষ্ট বলতে পারে না। ছোটবেলায় প্রায় অনেক শিশুদের এমন সমস্যা হয়ে থাকে।
এজন্য এ নিয়ে এত চিন্তা করার কিছু নেই। শিশুরা বড় হলে এই সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। হৃদির কথায় ঠোঁট টিপে হাসে তরি। বুঝতে পারে মেয়েটার কেন অসুবিধা হচ্ছে। 3 বছরের বাচ্চা মেয়ের বড় চুলগুলো বড্ড জ্বলাচ্ছে তাকে। আমরা বড়রা যেখানে চুল সামলাতে হিমশিম খেয়ে যাই, সেখানে এই পুচকি মেয়ের তো অবস্থা নাজেহাল হবেই। তরি আস্তে করে হৃদির হাত থেকে শাড়ি ছাড়িয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে গোলাপি রঙের চিকন রাবার ব্যান্ড ও চিরুনি বের করে বিছানার ওপর রাখে। বালিশের ওপর থেকে হৃদিকে উঠিয়ে বিছানার ওপর বসিয়ে দিয়ে চুল আশ্রিয়ে চুলগুলো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দেয়। হৃদিকে কোলের মধ্যে নিয়ে বলল, ও মা, আমার রিদি সোনাকে তো একদম রাজকন্যার মতো লাগছে। তরির কথায় হৃদি ছোট্ট ছোট্ট দাঁতগুলো বের করে হেসে কুটি কুটি তরির কানে কানে বলল, তান্তাবুরের মতো রাজকন্যা লাগছে মামি। তরি মাথা নেড়ে হ্যাঁ বলে নিজেও খিলখিল করে হৃদির শ্বাসে হেসে ওঠে। দরজার কাছে দাঁড়িয়ে এমন সুখময় মুহূর্ত দু চোখ জুড়ে মুগ্ধতা নিয়ে দেখছিল রোমানা সুলতানা। মনে মনে ভাবলেন, ইস, মেয়েটা এত আদুরে কেন? এক মুহূর্তের মধ্যে কত সুন্দরভাবে সবাইকে আপন করে নিয়েছে, কত সাবলীলভাবে সবার মাঝে নিজেকে উপস্থাপন করছে। রীতিকে একদম নিজের মেয়ের মতো আগলে নিয়েছে, মনে হচ্ছে এজন্য তাদের সন্তান। এসব ভাবতে ভাবতে তিনি দরজা থেকে বাইরে চলে যান। ইমরান হোসেন ও নীরব বাজারে এসেছে। মেয়ের শ্বশুরবাড়িতে সপরিবারে আঁশ দাওয়াত। খালি হাতে কি কুটুমবাড়ি যাওয়া যায়, তাও কিনা মেয়ের শ্বশুরবাড়িতে। এজন্য তড়িঘড়ি করে বাজারে এসেছেন তরির শ্বশুরবাড়ির জন্য বাজার করতে। যদিও রফিক সরকার খুব করে মানা করেছেন এসব না করতে, তবুও নিজের কথায় অটল ইমরান হোসেন। এমন ঘটনা খুবই কম রয়েছে যে মেয়ের বাড়িতে খালি হাতে কোনো বাবা গিয়েছেন। 2 হাত ভর্তি বাজার সদাই নিয়েই মেয়ের শ্বশুরবাড়ি গিয়েছেন বাবা নামক বট বৃক্ষ, যার ছায়ায় প্রত্যেকটা সন্তানের সুখ ও শান্তি জড়িয়ে থাকে। রিবির গেছে বাস স্টেশনে ওর বাবাকে আনতে। ঈদের পরের দিন বাজারে লোক সমাগম কিছুটা কম, সবাই ঈদের আনন্দে ব্যস্ত। তারপরেও অনেকেই জীবিকার তাগিদে নিজেদের পণ্য নিয়ে বাজারে বিক্রি করতে এসেছে। ইমরান হোসেন বাজারের ব্যাগ হাতে মাছের বাজারের সামনে যান। বড় বড় রুই মাছ দেখে কিছুটা স্বস্তি বোধ করেন তিনি। ঈদের পরের দিন অনেক দোকানপাট বন্ধ থাকে, এজন্য মনে মনে কিছুটা সংশয় ছিলেন তিনি। আজ নতুন কুটুম বাড়িতে খালি হাতে গেলে কেমন বেজ্জতি দেখায়। মাছের বাজারের সামনে গিয়ে মাছ বিক্রেতাকে বললেন, কি গো কানাই, টাটকা রুই নাকি? ইমরান হোসেনকে দেখে কানাই হেসে বলল, নমস্কার মাস্টার সাহেব। সেই সব মাছ আজকেই যমুনা নদীর থেকে ধরে আনছি, একদম তাজা মাছ সব। দেখেন কেমন নড়তেছে। ইমরান হোসেন বললেন, এই বড় রুইটা কত কেজি হবে? কানাই বলল, মাস্টার সাহেব, এই রুই প্রায় কেজি 4 মতো হবে। যমুনা নদীর তাজা এই রুই মাছটাই বড় পাইছি অনেক দিন পর। ইমরান হোসেন বললেন, এখন কত হলে দিতে পারবে সেটা বলো। কানাই ইমরান হোসেনের কথায় হেসে বলল, আপনি তো সকল সময় মোর কাছ থেকে মাছ কিনেন, জানেনই তো কিরকম দাম। আপনি এক কাজ করেন, এই 2টা বড় বড় ইলিশ মাছ নিয়ে যান, আমারে হাসকা দাম দিন। 2টা মিলে 7.5 টাকা দিন। কানাইয়ের কথায় নীরব বলল, আরে কানাইদা, এসব কি বলো? আমি 600 টাকা দিচ্ছি, তুমি দিয়ে দাও মাছ। আর কোনো কথা বলো না তো। নীরবের কথায় আমতা আমতা করে বলল, আর 20 টাকা বেশি দিন। ইমরান হোসেনের 620 টাকা দিয়ে মাছ দুটো কিনে মুরগি কিনতে চলে যায়। মাছ দুটো ব্যাগের মধ্যে লেজের আঘাত হানছে। মুরগি কেনা শেষ হলে মিষ্টি, দই, পান সুপারি কিনে বাড়ির পথে রওনা দেয় মামা ভাগ্নে মিলে। তরি গোলাপি রঙের শাড়িটা শপিং ব্যাগ থেকে বের করে বিছানার ওপর রেখেছে। নীলারা সবাই রেবার জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনে বোনারপাড়া মার্কেটে তরির জন্য শাড়ি কিনতে গিয়েছিল। ভাগ্য ভালো 2-4টে মেয়েদের শাড়ি দোকান খোলা ছিল। সেখান থেকেই তরির জন্য বেছে বেছে 3টে শাড়ি ও 1 সেট 3 পিস এনেছে। এছাড়াও আগামীকাল সিয়ামদের হলুদে পরার জন্য শাড়ি এনেছে। হৃদিকে নীলা ও ঘরে নিয়ে গেছে।
বেচারি মাকে পেয়ে হামলে পড়েছিল নীলার বুকে। 3 ঘন্টা পর মেয়েকে পেয়ে নীলার মাতৃ হৃদয়ে শীতল হাওয়া বেছে ছেয়ে গিয়েছে। মেয়েকে কোলে নিয়ে কপালে মাতৃস্নেহের পরশ শুয়ে দিয়েছিল নীলা। দরজা খুলে হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে নাফের। বিছানায় বসা তরিকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ করে এমন হওয়ায় অবাক হয়ে যায় তরি। কিউট পারফিউমের সাথে নাফের পুরুষালী তীব্র গন্ধ তরির নাকে প্রবেশ করছে। ঘামের বিন্দু বিন্দু কণা উকি দিচ্ছে নাফের কপাল জুড়ে। শ্যামরাঙ্গা মুখশ্রীতে ঘন কালো দাড়ি যেন নাফের পুরুষ সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। নাফের তরিকে নিয়ে বিছানায় বসে পড়ে। এক হাতে তরিকে জড়িয়ে ধরে বলে, গোসল করে গোলাপি রঙের শাড়িটা গায়ে জুড়ে জড়িয়ে নাও, আর আমার দেয়া পায়েলটাকে বের করে রেখো। আমার বড্ড স্বাদ জেগেছে খেয়ারানি তোমাকে গোলাপি শাড়ি পরিহিত রূপে দেখতে। তুমি নিজের কোমল পা জোড়া বের করে দিবে। আমি অনেক যত্ন নিয়ে আমার রুক্ষ হাতের স্পর্শে তোমার কোমল পায়ে নিজের দেওয়া প্রথম ভালোবাসার চিহ্ন পরিয়ে দেব। আমার রুক্ষ হাতের পরশ তোমার পায়ে ছুঁয়ে দিয়ে বড্ড ব্যাকুল হয়ে আছে, এর জন্য ব্যাকুল হয়ে ছুটে এসছে তোমার কাছে। নাফের কথায় মনের মধ্যে নানান রঙের প্রজাপতি ছুঁয়ে যায় তরির মনে। উফ, এ কেমন বাক্য! প্রত্যেকটি কথা তরির মনে নাফের জন্য ভালোবাসার সূচনা ঘটায়। গোসল করে গোলাপি শাড়ি কায়া জুড়ে আবৃত করে বিছানায় বসে আছে তরি। লম্বা কেশগুলো ছড়ে রেখেছে। ফ্যানের বাতাসে চুলগুলো থেকে কিছু চুল উড়ো উড়ি করছে। নাফের মাত্র গোসল করে ট্রাউজার ও স্যান্ডো গেঞ্জি পরে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। তরির পানে এক পলক ফেলে মৃদু স্বরে কাছে আসার জন্য আহ্বান করে। নাফের কথায় তরি ধীর পায়ে এগিয়ে আসে নাফের কাছে। চোখের ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? নাফের তরিকে কাঠের আলমারি খুলতে ইশারা করে বলল, নিজের পছন্দের একটা পাঞ্জাবি বের করো। তরি মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কাঠের আলমারি খুলে ধূসর রাঙ্গা পাঞ্জাবি বের করে নাফের পানে এগিয়ে দেয়। তরির মুখে পানে তাকিয়ে মৃদু হেসে পাঞ্জাবির হাতে নেয় নাফের। পরনের স্যান্ডো গেঞ্জির ওপর পাঞ্জাবি পরে নেয় নাফের। পাঞ্জাবি পরে তরির এক হাত মুঠোয় নিয়ে বিছানার ওপর বসে যায়। তরিকে মৃদু স্বরে জিজ্ঞেস করল, পায়েলটাকে বের করেছো খেয়ারানি? তরি মাথা ঝাঁকিয়ে হাতের ইশারায় ড্রেসিং টেবিলের ওপর রাখা পায়েলটাকে দেখিয়ে দেয়। নাফের বিছানা থেকে উঠে পায়েলটা হাতে নিয়ে তরির সামনে বসে। শাড়িতে হাত দেওয়ার সাথে সাথে চোখ বন্ধ করে নেয় তরি। নাফের তরির পা থেকে শাড়ি বেশ খানিকটা ওপরে তোলে। খেয়ারানির কমল সুন্দর পা জোড়া দেখে হৃদয় জুড়ে কালবৈশাখীর ঝড় বয়ে যায় নাফের। আস্তে আস্তে পুরুষালী হাতের সাহায্যে তরির কোমল বাম পায়ে পায়েলটা পরিয়ে দেয় নাফের। মনের মধ্যে খুব লোভ জেগেছে খেয়ারানিরকে একটু ওখানে ছুঁয়ে দেখার জন্য। লোভ সামলাতে না পেরে নাফের তরির পায়ে ঠোঁট জুবিয়ে দেয়। ঠোঁটের গভীর ছোঁয়ায় কাবু করে ফেলে তরিকে। এদিকে তরির পায়ে পুরুষালী ছোঁয়ায় তরি নিজেকে সামলাতে এক হাতে বিছানার চাদর খামছে ধরেছে। শরীর অবশ হয়ে যাচ্ছে তরির। মনে হচ্ছে এই বুঝি শরীরখানি নিচে পড়ে যাবে। সরতে চাইলে নাফের এক হাতে শাড়ির মধ্যে হাত গলিয়ে কোমর জড়িয়ে ধরে। আর তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। সূর্য মামা পূর্ব আকাশে নিজের ঝলমলে আলো ছড়িয়ে দিয়েছে বসুধায়। ক্লান্তিহীন দুপুর যেন এই আলোয় ঝিমিয়ে গেছে খানিকটা। বাঁশঝাড়ের মধ্য থেকে অচেনা পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে চুলখোপা করছে তরি। মিলি ও নুরি দুইজন বিছানার ওপর বসে তরির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। দুজনের হাসি দেখে তরি অনেকটা লজ্জা পাচ্ছে। তরিকে টিপ্পনি কেটে নুরি বলল, বাহ তরি, তুই তো একদিনেই পাল্টে গেছিস। কি সুন্দর হয়েছিস আগের থেকেও। সব বুঝি দুলাভাইয়ের আদরের ফলাফল। কেমন ছিল রে তরি দুলাভাইয়ের আদর? আমি এসে বুঝি তোদের আদরে বাগড়া দিলাম। বিশ্বাস কর বোন, আমি একদমই জানতাম না দুলাভাই ঘরের মধ্যে আছে, না হলে আমি একদমই আসতাম না। ইসরে, আমার জন্য তোদের আদরে ভাটা পড়লো। বলেই খিলখিল করে হাসতে থাকে। নুরির কথায় মিলি নিজেও ফিক করে হেসে দেয়। দুজনের হাসি দেখে মনে মনে কিছু গালি ছুড়ে তরি। দুই শয়তান যে আঁশতাকে খোঁচাতে থাকবে তার ঢের টের পেয়েছে তরি। মনে মনে নাফেরকে দোষারোপ করতে থাকে। কিছুক্ষণ আগের ঘটনা মনে হতেই তরির
লজ্জায় গাল দুটোতে ঈষৎ লালাভা ফুটে উঠেছে। উজ্জ্বল শ্যামলা মুখশ্রীতে এহেন লজ্জা যেন তরির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। কিছুক্ষণ আগের ঘটনা পুনরায় মনে করে তরি। নাফরের প্রত্যেকটি প্রেমময় বাণী তরির কানে রাখালের বাঁশির সুমধুর সুরের মতো বাজছে। তরি নিজেও প্রিয় পুরুষের এহেন প্রেমময় বাণী মনোযোগ দিয়ে শ্রবণ করছে। পায়ে পায়েল পরিয়ে দেওয়ার পর নাফের তরির কোমল দুই পা নিজের কোলের মধ্য নিয়ে ঠোঁটের ছোঁয়া দিয়েছে। ঠোঁটের ছোঁয়ায় তরির শরীর জুড়ে শিহরিত শিরশিরে অনুভূতি শিহরণ জাগিয়েছে। নাফরের প্রেমময় বাণী তরির মন কেমন জুড়ে সাত রাঙ্গা প্রজাপতি উড়তে শুরু করেছে। কিন্তু নাফরের রুক্ষ হাতের স্পর্শ তরিকে ক্ষণে ক্ষণে বেসামাল করে তুলেছিল। তরি নিজের দেহের সম্পূর্ণ ভার নাফরের শরীরে ছেড়ে দিয়েছে। তারপরেই দেখতে পেয়েছে এক পাগলাটে প্রেমিক সত্তা, যার সূচনা ঘটেছে নাফরের মধ্যে। নাফরের কাছ থেকে নিজেকে সরাতে চেষ্টা করলে নাফের আরও বেপরোয়া হয়ে থাকে। পেট জুড়ে বেহায়া হাতের বিচরণে তরিকে শেষ করে দিতে থাকে। নাফের যখন তরির ঠোঁটে নিজের স্পর্শ দিতে এগিয়ে যায়, তখন ওই ঠাস করে দরজা খোলার আওয়াজ পেয়ে তরির কাছ থেকে ছিটকে সরে যায় নাফের। তরি মাথা নিচু করে বিছানায় বসে থাকে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে নুরি। নাফেরও তরিকে দেখে নুরি আহাম্মকের মতো তাকিয়ে থাকে। নিজের বোকামিতে নিজের গালে চড় লাগাতে ইচ্ছে করে নুরির। মনে মনে ভাবে, ধুর, আগে যদি জানতাম নাফের ভাই ঘরে তাহলে পড়ে আসতাম। নিজেকে সামলে ভ্যাবলাকান্তের মতো হেসে নুরি বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ও না, দুলা ভাই, ভালো আছেন আপনি? নাফের জোরে জোরে শ্বাস ফেলে সালামের জবাব নিয়ে নুরির সাথে টুকটাক কথা বলে ঘরের বাহিরে চলে যায়। নাফের যাওয়ার পরপরই ঘরে প্রবেশ করে মিলি। দুজনে মিলে তরিকে খোসাতে থাকে। তরি নুরিকে উদ্দেশ্য করে বলল, সবাই কি এসেছে রে নুরি? নুরি হাসি থামিয়ে বলল, হ্যাঁ এসেছে। বসার ঘরে নাফের ভাইয়ার নানা মামার সাথে বসে গল্প করছেন। তরি মিলিকে বলল, কখন এসেছে রে শহীদ ওনার নানা বাড়ি সবাই? আমাকে তো কেউ ডাকলো না। মিলি বলল, এই তো মিনিট 20 হবে। তোকে ডাকেনি কারণ নানি দাদির ঘরে কি জানি কোনো নিয়ম নিয়ে কথা বলছে সবাই, এই জন্য তোকে ডাকেনি। কিন্তু একটু পর তোকে বসার ঘরে নিয়ে যেতে বলেছে। তরি বলল, ঠিক আছে চল, আমি তোদের সাথে যাই। কিছুক্ষণ আগেই সরকার বাড়িতে নতুন কুটুমের আগমন ঘটেছে। বড় ছেলে শ্বশুরবাড়ির সবাই উপস্থিত হয়েছে সরকার বাড়িতে। ব্যাগ ভর্তি বাজার নিয়ে হাজির হয়েছে নতুন কুটুম। রফিক ও শফিক সরকার নতুন কুটুমদের সাথে খানিক হাসি ঠাট্টা করছেন। নাফের বসার ঘরে শ্বশুরবাড়ির সবাইকে দেখে এগিয়ে এসে নিজেও চেয়ারে বসে সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করে। নাফের ইমরান হোসেনের উদ্দেশ্যে বলল, বাবা কেন শুধু শুধু তোকে জানতে গেলেন? জামাইয়ের মুখে বাবার ডাক শুনে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন ইমরান হোসেন। নাফেরের কাঁধে হাত রেখে বললেন, নতুন বিয়ে বাড়ির জন্য সামান্য কিছু উপহার। তোমার মেয়ের বিয়ের সময় তো তুমি আরো অনেক কিছু দিবে, তার তুলনায় এটা অতি সামান্য। শ্বশুরের কথায় লজ্জা পায় নাফের। মনে মনে বলল, প্রেম করতে যত রকমের বাধা বিপত্তি আসে, তাতে আমাদের মেয়ে দুনিয়াতে আসতে অনেক দেরি হবে বাবা। তবে ব্যাপার না, যতই বাধা বিপত্তি আসুক না কেন, প্রেম করা থামাবো না। প্রেম চালিয়ে যাবো নীরবে নিভৃতে, আড়ালে আপডালে। যখনই ফাঁক ফোকর পাবো তখনই প্রেম শুরু করব। দেখি কতদিন লাগে আমার মেয়ের এই দুনিয়া আসতে। ইমরান হোসেন নাফেরের নানা ও মামার সাথে কথা বলে এগিয়ে যায় ওনাদের কাছে। পরিবারকে দেখে অনেক খুশি হয়ে যায় তরি। একটি দিন যেন বছর সম। একমাত্র মেয়ে জাতি বলতে পারবে এই মুহূর্তটা কতটা সুন্দর, কিভাবে এই সুন্দর মুহূর্ত মনের মাধুরী মিশিয়ে অনুভব করে। সবাইকে পেয়ে মনের মধ্যে শান্তি অনুভব করেছে তরি। সবার সাথে কুশল বিনিময় করে পাশে বসা তুরাককে চড়িয়ে খুশিতে আখিদয় হতে অশ্রুফোঁটা গড়িয়ে পড়ে তরির। নাফরের নানি আনার বেগম পানের ডালা হাতে বসার ঘরে প্রবেশ করেন। সাথে আছে তরির দাদি আসমা বেগম ও ময়না বিবি। তিনজনের মুখে লেগে আছে ধূর্ত হাসি। তরি বসা থেকে দাঁড়িয়ে আনার বেগমকে সালাম জানিয়ে বলল, আসসালামু আলাইকুম নানি। আনার বেগম তরির থুতনিতে হাত রেখে বললেন, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমগো নাতি দেখি আকাশের চাঁদে ঘরে তুলছে। তাই তো বলি, নাতি এমন বিয়া করার জন্য পাগল হইল কা?
এমন চাঁদ দেখলে তো পাগল হওয়ারই কথা। নাফারের নানা শহীদুল মণ্ডল বললেন, ঠিকই কইছ গিন্নি, না তো বুড়ে দেখা তো আমি নিজেই পাগল হইয়া যাইতাছি। শহীদুল মণ্ডলের কথা শুনে মুখ কুঁচকে আনার বেগম বললেন, হো, বুড়ো হইছ তাও তোমার স্বাদ মেটে না? বুড়ো বয়সে ভীমরতি দর্শে মশাই রে, তোমার মতো বুড়োর সঙ্গে আমি বলে আছি, না হলে তো মনে হয় না এ জন্মে আর তোমার সঙ্গে কেউ বিয়া বসতো। দুই বৃদ্ধ দম্পতির কথা শুনে বসার ঘরে সবাই মুখ টিপে হাসছে। এইটা নতুন নয়, তাদের দুজনের মধ্যে এমন সুন্দর খুনসুটি লেগেই থাকে। দুজন অনেক রসিক মানুষ। ভালোবাসা উপলব্ধি করার জন্য এক অনন্য উদাহরণ এই বৃদ্ধ দম্পতি। ওনাদের দুজনের ভালোবাসা এখনও সজীব ও উজ্জ্বল। দুজনের খুনসুটিময় ঝগড়াগুলো যেন ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম। তাদের এই মুহূর্তগুলো দেখেই বোঝা যায় একে অপরের সাথে কত সুন্দরময় জীবন কাটিয়েছেন এই দম্পতি। রবির কিরণ বসুধায় ছেড়ে গেছে। মিষ্টি সোনালি রোদের কিরণ প্রাণীকুলকে স্নান করিয়ে দিচ্ছে। দিনের প্রথম প্রহর শুরু হয়েছে, সেই সাথে শুরু হয়েছে মেহমানদের আনাগোনা। গতকাল বিকেলে থেকেই মেহমানগণ সরকার বাড়িতে আসা শুরু করে দিয়েছে। ভোর থেকেই শুরু হয়েছে গায়ে হলুদের তোড়জোড়। সরকার বাড়ি থেকে মহিলার দল বিকাল ৩টার সময় যাবে আদমজি পাড়া গ্রামের বেপারি বাড়িতে। রেবাকে সিয়ামের শরীরে লাগানো হলুদ ছোঁয়াতে যাবে। এজন্য এক ঝাঁক চঞ্চল শালিকের দল ভোর থেকেই নানান কাজের আয়োজন করে চলেছে। সন্ধ্যার পর যাওয়ার কথা থাকলেও ময়না বিবির করা আদেশে সেই সময় যাওয়া বাতিল করা হয়েছে। তিনি পরিষ্কারভাবে সবাইকে বলেছেন, কেউ সন্ধ্যার পর হলুদ ছোঁয়াতে যাবে না। কাঁচা হলুদের গন্ধ তেনাদের খুব পছন্দের। আর তোরই এখনো নতুন কনে, ওর গায়ে বিয়ের বাসনা লেগেই আছে। তেনারা উল্টাপাল্টা কিছু করে বসলে তখন কি হবে? এজন্য তিনি সবাইকে বিকেলে হলুদ দিয়ে সন্ধ্যার আগেই ফিরতে বলেছেন। ময়না বিবির এমন কথাই সবাই মেনে নিয়েছে, কেননা কেউ চায় না নতুন কনের কিছু হোক। সরকার বাড়ির উঠানে হরেক রঙের মিশালে সামিয়ানা টাঙ্গানো হয়েছে। সেই সাথে বড় চৌকির ওপর রঙিন কাপড় বিছিয়ে মঞ্চের ব্যবস্থাও করা হয়েছে। মঞ্চের ওপর লাগানো হয়েছে হরেক রঙের ঝাড়বাতি। সেই সাথে উঠানের সামনে বাঁশের ওপরে সুন্দর করে রঙিন কাপড় মুড়িয়ে গেটের ব্যবস্থাও করা হয়েছে। এইসব গঞ্জ থেকে মহিন ডেকোরেটরের থেকে 3 দিনের জন্য ভাড়া করা হয়েছে। অনুষ্ঠান শেষের পর এসব খোলা হবে আবারও। নাফের গতকাল থেকে এই কাজগুলো নিয়ে ব্যস্ত। ক্যাসেটের ব্যবস্থা করা হয়েছিল। সিয়াম বাড়ি আসার আগে ক্যাসেট কিনে এনেছে। মিলি বারবার বলে দিয়েছে যেন বিয়েতে ক্যাসেটের ব্যবস্থা করা হয়, এতে বাড়ির মেয়েরা অনেক আনন্দ করতে পারবে। ছোট বোনের আবদার কি ভাই ফেলতে পারে? এজন্য হাতে টাকা দিয়ে আগে ঢাকা থেকে ক্যাসেট কিনেছে সিয়াম। রান্নাঘরের মেঝেতে চুলার সামনে উঁচু পিঁড়ির ওপর বসে আছে তরি। গোলাপি রঙের শাড়ি পরিহিত রমণীর মাথায় লম্বা করে ঘোমটা টানা, চুলগুলো খোপা করে রেখেছে। ঘোমটার আড়ালে উঁচু পোটলার মতো লাগছে তরির খোপা। সামনের আলসে চুলগুলো চোখের ওপর বারবার পড়ছে। রান্নার সময় এমন কাজে অনেকটা বিরক্ত বোধ করছে তরি। দীর্ঘশ্বাস ফেলে এক হাতে খুন্তি দিয়ে পাতিলে থাকা দুধ নাড়তে থাকে, অন্য হাতে চুলগুলো কানের পিছে গুজে দিতে ব্যস্ত হয়ে পড়ে তরি। দুধ ঘন হয়ে গেলে গুঁড়ো করা সুগন্ধি চালগুলো পাতিলে ঢেলে নাড়তে থাকে। চাল সেদ্ধ হয়েছে কিনা বুঝতে চামচ দিয়ে পায়েস তুলে হাতে টিপে দেখে। সেই সাথে তরি চামচ থেকে একটু মুখে দেয় মিষ্টির স্বাদ কেমন হয়েছে তা জানার জন্য। পায়েসের ঘ্রাণে মৌ মৌ করছে রান্নাঘর। সুগন্ধি চালের পায়েসের এই এক দারুণ গুণ। রান্নাঘরে প্রবেশ করেন মরিয়ম জাহানের শাশুড়ি কমলা বেগম। নামটাই শুধু কমলা। মনের ভেতরে করলার রসে ভরা এই কাঠখোট্টা ভদ্র মহিলার আজ ভোরে এসেছেন তিনি। সরকার বাড়ি আসার পর থেকেই তরিকে টেরা চোখে দেখছে। ভালো মতো কথাও বলেননি তিনি। তরির মুখে পায়েস দেয়া দেখে উচ্চ আওয়াজে হাই হাই করে ওঠেন তিনি। এমন আওয়াজে তরির হাত থেকে চামচ পড়ে যায় স্টিলের থালার ওপর, যার ফলে ঝনঝন আওয়াজ করে ওঠে। এ দেখে যেন আরও ফুঁসে ওঠেন তিনি। তরিকে শুনিয়ে শুনিয়ে বললেন, বলিহারি জামাইয়ের, তুই তো নতুন কনে, আজ তোমার দেওরের হলুদ ছোঁয়ানো হবে।
তুমি পায়েসটা এটো করলে, আবার চামচটা হাত থেকে বেক্কেলের মতন ফেলে দিলে কেন? মা দাদি কিছু শিখায়নি দেখি? জানো না নতুন দুলহার কোনো কিছু এটো করতে হয় না? ওদের আজ একটা পবিত্র দিন, তুমি পায়েস দুলহাকে আগে না দিয়ে নিজেই খাইতে বসলে, সেই সাথে চামচটা থেকে ফেলে দিলে। এগুলো করলে নবদম্পতির অমঙ্গল হয় জানো না? খালি রূপটাই আছে দেখি, গুণের নারী দেখি ঠন ঠনা ঠন। তরির কানের কাছে বেজে চলছে কমলা বেগমের গরম সীসার হালা কথাগুলো। এমন অপমান তরি কখনো হয়নি। না চাইতেও নিজের আখিদয়ে অশ্রুর আনাগোনা শুরু হয়ে যায় তরির। ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে তরি। তরির অশ্রুসিক্ত আখিদয়ে দেখে আরও তেথে ওঠেন কমলা বেগম। তীব্র আক্রোশ নিয়ে তরিকে উদ্দেশ্য করে বললেন, এত লেবুর রস চোখে আসে কেমনে তোমার? সামান্য একখান কথা থেকেই চোখ দিয়ে এমন রস বাইর করতেছো যেন তোমার গায়ে আমি আগুন ধরাই দিছি। এমন নেকা ষষ্ঠী আগে দেখিনি বাবু। ভালো কথা কইলাম আর তুমি চোখের পানি চাইদা দিছো। তোমার অবস্থা এমন যে উচিত কথা কইলে সুলিত যাইয়া আনে। রান্নাঘর থেকে জোরে জোরে গলার আওয়াজ পেয়ে ছুটে আসেন আসমা বেগম। বাহিরে চেয়ারে বসেছিলেন তিনি। রান্নাঘরে থেকে আওয়াজ পেয়ে দ্রুত চেয়ার ছেড়ে উঠে রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে যায়। কমলা বেগমের মুখ থেকে এমন অশ্রাব্য কথাগুলো শুনে থম মেরে যান তিনি। তরির পানে তাকিয়ে দেখেন তরির উজ্জ্বল শ্যামলা মুখশ্রী লালিমায় ছেয়ে আছে। অশ্রু গড়িয়ে পড়ছে চিবুক বেয়ে। নাতনির এহেন ও মুখশ্রী দেখে বুক কেঁপে ওঠে ওনার। মনে মনে হায় হায় করে ওঠেন তিনি। মনে মনে ভাবেন, হায় রে আল্লাহ, মোর সোনার লাহান নাতনিকে এত বড় কথা। মোর নাতনির কি নাকি গুণের নারী ঠনঠনা। তিনি জোরে তরিকে ডেকে ওঠেন। আসমা বেগমের কণ্ঠ শুনে চকিতে দৃষ্টি মেলে তাকায় কমলা বেগম। তরি আঁচল দিয়ে চোখ মুছে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টায় ব্যর্থ হয়। নিজ দিকে তাকিয়ে দাদির কাছে চলে আসে। কমলা বেগম আসমা বেগমকে দেখে রয়েস হয়ে কাছে আসেন। ঠাট্টা স্বরে বলেন, কি বেআইন, নাতিরা তো দেখি কিছুই শিখাননি। এত বড় দামড়ি মাইয়ারে আপনাদের শিখিয়ে পড়িয়ে বিয়ে দেওয়ানোর দরকার ছিল না? কমলা বেগমের এমন কথায় অপমানে মুখ থমথমে হয়ে যায় আসমা বেগমের। আসমা বেগমকে রান্নাঘরের সামনে দেখে ছুটে আসে রেখা বেগম। মাওই মায়ের মুখে এমন কথায় আশ্চর্য হয়ে যান তিনি। মুখ ফুটে কিছু বলতে উদ্যত হলেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বালার কাই আছে দরদি, তাই বাতি বে হলদি। বালার ভাউজি আছে দরদি, তাই বাতি বে হলদি। বালার ভাবি আছে দরদি, তাই বাতি বে হলদি। উত্তরবঙ্গের গীত এইটা। গীত এক ধরনের শ্রবণযোগ্য কলা, যা নৈশব্দের সমন্বয়ে মানবচিত্তে বিনোদন সৃষ্টি করতে সক্ষম। গীত গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। প্রাচীনকাল থেকে মানুষের বিনোদনের একটি অন্য মাধ্যম হচ্ছে গীত। শুধুমাত্র মহিলারা না, বরং পুরুষরাও বিনোদনের জন্য গীতকে একটি মাধ্যম করেছেন, যা গ্রাম বাংলার উৎসব অনুষ্ঠানে গাওয়া হয়। বিশেষ করে বিয়ে আকিকাতে বিনোদনের জন্য গীত বাজনা বেশি করে থাকেন। নিজেদের জীবনে বিনোদন লাভের জন্য গীতকে অন্যতম মাধ্যম হিসেবে গড়ে নিয়েছে গ্রামের মহিলাগণ। তাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত নিয়েছে গীতকে। গীতের আওয়াজে মুখরিত বেপারি বাড়ি, আঙ্গিনার মধ্যে মহিলাদের আনাগোনা, ছোট বড় সবার মুখেই লেগে আছে আনন্দ রেশ। বড় পিঁড়ির ওপর সামনের জমি থেকে কাঁচা হলুদ তুলে আনা হয়েছে। স্টিলের বাটির মধ্যে পানি দিয়ে হলুদের মাটি পরিষ্কার করা হয়েছে। সেই কাঁচা হলুদ শিল নোড়া দিয়ে বাটছে ও সাথে গীত গাইছে প্রবীণ এক মহিলা। তাকে ঘিরে রয়েছে আরও কয়েকজন মেয়ে বউ। সবাই সাদা করে তাঁতের শাড়ি পরেছে, মুখে লেগে আছে অনাবিল হাসি। পিঁড়ির ওপর বসা মহিলার সাথে সবাই এক সুরে গীত গাইছে। রেবা নিজের ঘরে বিছানার ওপর বসে আছে, মনের মধ্যে নানান রঙের প্রজাপতি উড়াউড়ি করছে। এই তো কয়েক মিনিট আগেই কল করেছিল সিয়াম, কি সব দুষ্টু দুষ্টু কথা বলে লজ্জা দিয়েছিল, যা মনে করতেই শরীর জুড়ে শিরশিরে অনুভূতির শিহরণ বয়ে যায়। বাহির হতে মামি ভাবি ও খালাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। সবাই কি সুন্দর সমস্বরে গীত গাইছে। মা চাচি তো সকাল থেকে ব্যস্ত। নতুন কুটুম বাড়ি থেকে আজ ছেলের গায়ে লাগানো হলুদ ছোঁয়াতে আসবে। এ নিয়ে মা চাচিদের ব্যস্ততার শেষ নেই।
মনের মধ্যে মেয়ে বিদায়ের বেদনা লুকিয়ে কি সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছেন সবাই। বিদায়ের কথা মনে উঠতেই বক্ষস্থলে চিনচিনে ব্যথা অনুভব করে রেবা। সরকার বাড়ির মধ্যে কানাঘুষা চলছে। এই তো কিছুক্ষণ আগেই সবার মুখে ছিল প্রাণবন্ত হাসি, এখন তার ছিটে ফোঁটাও যেন নেই। পরিবারের সদস্যদের মুখ গম্ভীর হয়ে আছে। ময়না বিবি চেয়ারের ওপর বসে আছেন, মুখ চোখের অবস্থা করুন। অল্প সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল ভাবতে থাকেন তিনি। রান্নাঘরের দরজার সামনে আসমা বেগম দেখে সেখানে যায় তরির ফুফাতো ভাই নীরব। সিয়ামের হলুদের অনুষ্ঠানে নাফের আগে আসতে বলেছিল, এজন্য তাড়াতাড়ি এসেছে। সরকার বাড়ি এসে এমন এক জঘন্য ঘটনার সম্মুখীন হতে হবে ভাবলে কখনো আসতো না নীরব। কমলা বেগমের জঘন্য কথাগুলো কানে এসে বাড়ি খাচ্ছে। নানি ও বোনের করুণ মুখশ্রী দেখে রাগে শরীর কাঁপছে নীরবের। বড় বড় পা ফেলে কমলা বেগমের সামনে দাঁড়িয়ে যায়। হঠাৎ কোনো যুবক সামনে আসায় চমকে ওঠেন কমলা বেগম। সামনে দাঁড়ানো নীরবকে দেখে বললেন, বেডা তুমি এমন খাম্বার লাহান সামনে দাঁড়াইছো, মুরিব্বিগ সম্মান দিবের জানো না? এত বড় পাঠা হইছো এমনি এমনি, কোনো বুদ্ধি শুদ্ধি নাই। কমলা বেগমের কথা শুনে হুঙ্কার ছাড়ে নীরব। এমন হুঙ্কারে কেঁপে ওঠেন কমলা বেগম। বুকে থুথু দিয়ে নীরবকে গালমন্দ করতে থাকেন। রেখা বেগম অবস্থা বেগতিক দেখে দ্রুত বসার ঘরে সবাইকে ডাকতে যান। নাফের মাত্র কাজ শেষ করে সদর দরজা দিয়ে প্রবেশ করেছে। এমন সময় রেখা বেগমের সহবাড়ির সবার চিন্তিত মুখশ্রী দেখে ভ্রু কুঁচকে যায়। রেখা বেগম সাবিনা বেগম ও মরিয়ম জাহানকে কিছু বলছে, যা শুনে তাদের মুখে চিন্তার আভাস দেখা যাচ্ছে। সবাই কাল বিলম্ব না করে দ্রুত রান্নাঘরের দিকে যেতে থাকে। নাফের মনে মনে ভাবল, হঠাৎ আবার কি হলো? একটু আগে তো সব ঠিকঠাক ছিল। মন থেকে কোনো উত্তর না পেয়ে দ্রুত মা চাচিকে অনুসরণ করে রান্নাঘরের সামনে চলে যায় নাফের। নীরব কমলা বেগমকে শাসিয়ে যাচ্ছে। আখিদয়ের সাদা অংশ রক্তের ন্যায় লাল হয়ে গেছে। রাগে শরীর কাঁপছে নীরবের। কুটুমকে এমন করায় কিছুটা ক্ষুব্ধ হয় নাফের। জোরে ধমক দিয়ে নীরবকে চুপ করতে বলে। এমন কথায় আহ্লাদ পেয়ে যায় কমলা বেগম। তিনি নাক টেনে টেনে শুকনো আখিদয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে নাফেরকে নীরবের ব্যাপারে অভিযোগ দিতে থাকে। এমন দিন আইলে জানলে বেটা শ্বশুর বাড়ি পা ফেলতুম না, বাহিরের কে না কে এসে মোরে কথা শোনায়। এমন জানলে কোনোদিনই আসতেম না হেনি এই বাড়ি। কমলা বেগমের কথা শুনে নাফের নীরবের ওপর ক্ষুব্ধ হয়। নীরবকে জিজ্ঞেস করল, কেমন হয়েছিল যে দাদির সাথে এমন ব্যবহার করেছে? নাফেরের কথা শুনে নীরব তাচ্ছিল্যের হাসি দেয়। তারপর তরি ও আসমা বেগমকে বলা জঘন্য কথাগুলো একে একে বলতে থাকলো। সব শুনে নাফেরের মস্তিষ্ক দপ করে আগুন জ্বলে ওঠে। সামনে ঘোমটার আড়ালে থাকা করুণ মুখশ্রী দেখে নাফেরের মধ্যে অসহায়ত্ব ফুটে ওঠে। মরিয়ম জাহানের দিকে তাকিয়ে বলল, ফুপু, তুমি শাশুড়িকে আজ কিছু বললাম না। ওনার মন যে এতটা বিকৃত তা সত্যিই জানতাম না। এমন ধুরন্ধর মহিলা আমি আমার জীবনে প্রথম দেখলাম। আজ বাড়িতে একটা অনুষ্ঠান, আমি চাই না কোনো ঝামেলা হোক, আর সবাই সরকারের বাড়ির এতদিনে গড়ে তোলার সম্মান নিয়ে প্রশ্ন তুলুক। আর দাদি আপনাকে বলছে আমার বউ কেমন তার কৈফিয়ত দিতে আপনাকে বাধ্য না। আমার বউ গুণ না বেগুনে ভরপুর সেটা আমি বুঝে নেব। আমার বউয়ের জন্য এই পরিবেশ সবার খারাপ হবে না ভালো হবে সেটা আমরা বুঝে নেব। আপনাকে এত কিছু বুঝতে হবে না, জানেনই তো কোনো কিছু বেশি বোঝা ভালো না, কোনো কিছু বেশি হলে বদ হজম হয়। নাফরের শীতল কণ্ঠে এমন কথায় কমলা বেগমের মুখ কালো হয়ে যায়। কোনো কিছু না বলে শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘর ত্যাগ করেন তিনি। মরিয়ম জাহান শাশুড়ির এমন কাজে তরি ও আসমা বেগমের কাছ থেকে ক্ষমা চান। রান্নাঘরে দাঁড়িয়ে থাকা নববধূর কান্নারত মুখশ্রী দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভব করে নাফের। ধীর পায়ে হেঁটে অশ্রুসিক্ত রমণীর কাছে এগিয়ে যায়। আলগোছে ডান হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে নীরব ও আসমা বেগমের কাছে ক্ষমা চায় নাফের। সাবিনা বেগম নাফেরের যাওয়ার দিকে তাকিয়ে আঁচলে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠেন। তিনি জানেন নাফের অনেক জেদি। শান্তশিষ্ট ছেলে সবসময় হাসি খুশি থাকে। একবার রাগ উঠলে সেই রাগের সাথে কেউ ফেরে ওঠে না। নিশ্চয়ই আজ আর ঘর ছেড়ে বের হতে দিবে না তরিকে। নিজের ঘরের মধ্যে এসে দরজার ছিটকানি লাগিয়ে দেয় নাফের। তরির অশ্রুসিক্ত আখিদয় বুড়া আঙ্গুল দিয়ে মুছে দিয়ে বুকে জড়িয়ে রাখে। তরির নিচু মুখশ্রী তুলে সারা মুখে চুমু খেতে থাকে নাফের।
তরির হাত ধরে ক্ষমা চাইতে থাকে নাফের। তরির হাত ধরেই বলল, আমাকে ক্ষমা করো খেয়া রানী, তোমাকে কটু কথা থেকে আমি রক্ষা করতে পারিনি। আমি এমন এক অভাগা যে বিয়ের গন্ধ শুরু থেকে চেতে না চেতে স্ত্রীকে মন্দ লোকের কথার হাত থেকে বাঁচাতে পারিনি। আমি ব্যর্থ খেয়া রানী। নাফের ব্যর্থ বলেই উন্মাদের মতো ছটফট করতে থাকে। এদিকে তরি অবাক হয়ে তাকিয়ে আছে নাফের দিকে। এমন শান্তশিষ্ট মানুষের এহেন রূপ তরিকে অবাকের চরম পর্যায়ে নিয়ে গেছে। নাফেরকে শান্ত করতে নাফেরের পিঠে কমল হাত দিয়ে জড়িয়ে ধরে তরি। বিড়াল ছানার মতো নাফেরের বুকে গুটিয়ে যায়। খেয়া রানীর এমন কাণ্ডে ছটফটানি থেমে যায় নাফেরের। প্রিয় রমণীর সান্নিধ্য এসে পাগলাটে পুরুষ ও যেন বুঝদার হয়ে যায়। নাফরের পাগলাটে সত্তা আস্তে আস্তে বিলীন হতে থাকে প্রিয় রমণীর উষ্ণ আলিঙ্গনে।